आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব লেখিকা মহাশ্বেতা দেবীর ভাত গল্পের পরবর্তী অংশ নিয়ে। লেখিকা মহাশ্বেতা দেবীর ভাত গল্পের প্রথম দিকের অংশ নিয়ে আগে আলোচনা করা হয়ে গেছে। আলোচনা করেছি লাইন ধরে ব্যাখ্যা করার সময় যে যে প্রশ্নগুলো হবে সেই সমস্ত প্রশ্নগুলো বলেও দিয়েছি। যে লাইন থেকে প্রশ্ন হবে সেই লাইনগুলো আমরা দাগিয়ে দিয়েছি আর ওখান থেকে প্রশ্নগুলো বলে দিয়েছি। তো তোমরা ওই প্রশ্নের উত্তরগুলো লিখে শেষ করে নিয়েছো, তৈরি করে রেখেছো, এটা আমি আশা করছি। আজকের ভাত গল্পের আগের ক্লাসের পরের অংশ আলোচনা করব লাইন ধরে ব্যাখ্যা। আজকেরও যে সমস্ত প্রশ্নগুলো হবে যে লাইন থেকে সেই লাইনগুলো দাগ দিতে বলবো, দাগ দিয়ে প্রশ্নগুলোকে লিখতে বলবো সাথে সাথে। আর যে সমস্ত তথ্যগুলো রয়েছে যেগুলো থেকে এমসিকিউর প্রশ্ন হবে তো সেগুলোকে ব্র্যাকেটে রাখতে বলবো। আর ব্রড কোশ্চেন হলে আগের মতো দাগ দিয়ে স্টার মার্ক দিতে বলবো, 5 লিখে রাখতে বলবো, যাতে চোখে পড়ে পড়ার সময় যে এই লাইনগুলো থেকে এমসিকিউ, এখান থেকে এসএকিউ আর এখান থেকে ব্রড কোশ্চেন রচনাধর্মী প্রশ্ন। আমাদের এর আগে ঠিক যতটা অংশ হয়ে গিয়েছিল তার শেষের দিকে অংশ ছিল যে উৎসব কাটছে, মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে, রান্নাঘরের দিকে তার চোখ, রান্নাঘরে কে আসছে, রান্নাঘর থেকে কে বেরোচ্ছে এটা সে লক্ষ্য করছে। কারণ সে জানে যে রান্নার কাজ শেষ হলে হয়তো তাকে দুটো ভাত খেতে দেবে। সে তখনও পর্যন্ত জানে না যে রান্নার কাজ শেষ হয়ে গেলেও রান্নাবান্না শেষ হয়ে গেলেও তার কিন্তু সেই মুহূর্তে খাওয়া নেই। হোমযজ্ঞ হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া, কিন্তু তখনও পর্যন্ত সে জানে না যে রান্না শেষ হলে তার খাওয়া জুটবে না। সে হয়তো আশা করে বসে আছে রান্না শেষ হলেই হয়তো তাকে দুটো খেতে দেবে। এদিকে সে কাটার কাজ শেষ করবে, ওদিকে রান্না শেষ হলে তাকে দুটো খেতে দেবে, তার খাওয়া জুটবে। তাই ও তাকিয়ে আছে, যে যাচ্ছে আসছে তাকেই কিন্তু অনুসরণ করছে। তো এরই মধ্যে দেখা গেল বাসিনী এসেছিল চাল ধুতে। বাসিনীকে চাল ধুতে দেখে এত রকমের চাল ধুচ্ছে, বাবুরা এত রকমের চালের ভাত খায়। কত রকমের চাল? 5 রকমের চালের ভাত খায়। কি কি চাল? ঝিঙের শাল, রাম শাল, ভেরি গুড। পদ্মজালি, কনকপানি আর মোটা সাপটা চাল। তো 5 রকমের চালের ভাত হয়। অবাক করেছে উৎসবকে। তাই হোক, উৎসব এক মুঠো চাল দিতে বলেছে বাসিনীকে, কারণ খিদে আর সহ্য হচ্ছে না। খিদে যেন পেটের ভেতরে আঁচড় কেটে দিচ্ছে, ছটফট করছে উৎসব। তাই এক মুঠো চাল দিলে ওই চাল চিবিয়ে সে জল খেয়ে হয়তো একটু খিদেটাকে কমাবে। কিন্তু বাসিনী তাদের রাগ করে। বাসিনী বলে যে চাল যদি সে দেয় তাহলে পিসিমা দেখতে পেলে তার সর্বনাশ হবে, হয়তো তাকে কথা শোনাবে, তাকে অপমান করবে, বলা যায় না, অবিশ্বাস করতে পারে, কাজ থেকে ছাড়িয়েও দিতে পারে। কিন্তু উৎসবকে কথা দিয়ে যায় যে সে যেন এখন হাত চালিয়ে কাজ করে আর তাগে বাগে দিয়ে যাবে, অর্থাৎ সময় হেলে ঠিক বুঝে শুনে এসে বাসিনী তাকে খাবার দিয়ে যাবে। তো বাসিনী কি পরে তাকে চাল দিয়ে গিয়েছিল? ছাতু দিয়ে গিয়েছিল। তাহলে এই পর্যন্ত আমাদের হয়েছিল। এরপরে শুরু হবে লাইন ধরে। বাসিনী চালগুলি নিয়ে যাওয়ার সময় মাথা নাড়াতে নাড়াতে চলে যায়। তো মাথা নাড়ানোর কারণ আমি বলেছিলাম, এটা তার রাগের বহিঃপ্রকাশ হয়তো। লোকটির নাম উৎসব। এই গল্পের মুখ্য চরিত্র যার নাম উৎসব, তার পোশাকি নাম, ভালো নাম উৎসব, উৎসব নাইয়া, কিন্তু চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। তোমরা ব্র্যাকেটে রাখবে উৎসব এই নামটাকে, আর ব্র্যাকেটে রাখবে উৎসব নাইয়া এই নামটাকেও ব্র্যাকেটে রাখবে। তো ব্র্যাকেটে রাখা তথ্যগুলো এমসিকিউর প্রশ্নের উত্তর হবে। তাহলে চিরকালই, গ্রামে চিরকাল উৎসব নাইয়া নামে পরিচিত ছিল। গত কয়েকদিন ধরে সে সত্যিই খায়নি। এই লাইনটা তোমরা দাগ দেবে, গত কয়েকদিন ধরে সে সত্যি খায়নি, দাগ দাও। প্রশ্ন লেখো, কে কেন গত কয়েকদিন ধরে খায়নি? কে কেন গত কয়েকদিন ধরে খায়নি?
তাহলে উৎসব গত কয়েকদিন ধরে খায়নি, কারণ খাওয়ার মতো পরিস্থিতিতে সে ছিল না। তার জীবনে একটা ভয়ঙ্কর দুর্যোগ নেমে এসেছে, সর্বনাশ নেমে এসেছে। তার পরিবারের সবাই তার জীবন থেকে হারিয়ে গেছে, সবাইকে হারিয়ে একেবারে পাগলের মতো উৎসব। তাই গত কয়েকদিন ধরে খাওয়ার পরিস্থিতিতে ছিল না, খাওয়ার অবস্থাতে ছিল না, শোকাচ্ছন্ন হয়ে গেছিল, পাগলের মতো হয়ে গিয়েছিল। যখন খিচুড়ি দেওয়ার কাজ হচ্ছিল ওই ত্রাণ শিবির থেকে, মানে লঙ্গরখানা থেকে, সেখানে কিন্তু খিচুড়ি খেতে বা খাওয়ার খেতে সে যায়নি, যাওয়ার মতো পরিস্থিতিতে ছিল না, মানসিক অবস্থা ভালো ছিল না। কিন্তু যখন গিয়েছিল তখন তো খিচুড়ি দেওয়ার কাজ শেষ, তখন কিছু পড়েছিল শুকনো খাওয়ার, ড্রাই রোল। যাই হোক, গত কয়েকদিন ধরে তার না খাওয়ার কারণ যথেষ্ট আছে। গত কয়েকদিন ধরে সে খায়নি, সত্যি খায়নি। তাহলে এই প্রশ্নের উত্তরটা লেখা যাবে? আমি একটু বড় করে বললাম, এত বড় তো লেখা যাবে না, 1 নম্বরের জন্য আর একটু ছোট করে লিখতে হবে। মূল তথ্য দিয়েই লিখবে যে উৎসবের গত কয়েকদিন ধরে না খাওয়ার কারণ। কপালটা মন্দ তার, উৎসবের কপাল মন্দ, লাইনটা দাগ দাও। কপালটা মন্দ তার, বড়ই মন্দ, এই দুটো লাইনকেই দাগ দাও, বড়ই মন্দ পর্যন্ত দাগ দাও, একটা দাগ দাও, দুটো লাইন থেকে যাই প্রশ্ন আসুক উত্তর একই হবে। তো কপালটা মন্দ তার, প্রশ্ন হলো কার কপাল কেন মন্দ? কার কপাল কেন মন্দ? বড়ই মন্দ। কার মন্দ কপালের কথা বলা হয়েছে? তো উৎসবের মন্দ কপাল। আরেকবার একটু বলুন। কোশ্চেন, কার কপাল কেন মন্দ? উত্তর হবে উৎসবের কপাল মন্দ, তার কারণ ওই যে সে তার পরিবারের সবাইকে হারিয়েছে, বউকে হারিয়েছে, মানে স্ত্রী, ছেলে মেয়েকে হারিয়েছে। মেয়ের নাম কি? চন্নুনি। চন্নুনি উচ্চারণ করলে বানান ঠিক হবে, চ নয় নয় হর্ষ নয় হর্ষই, তাই চন্নুনি। আর ছেলেকে হারিয়েছে, ছেলেকে, এক ছেলেকে না দুই ছেলেকে? দুই ছেলেকে। এই গল্পের একদম শেষের দিকে গিয়ে আছে, মনে পড়ে যাচ্ছে ছোট খোকার কথা, মনে পড়ে যাচ্ছে বড় খোকার কথা। তার মানে বড় খোকা ছোট খোকা যদি থাকে, পরিষ্কার দুই ছেলেকেই হারিয়েছে। কারণ এখানে উল্লেখ করা না হলেও গল্পের শেষাংশে আছে। তো বড়ই মন্দ, যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল, রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল লঙ্গরখানা থেকে, লঙ্গরখানা মানে অস্থায়ী ত্রাণ শিবির। বন্যা দুর্গত হোক বা প্রাকৃতিক দুর্যোগ হোক বা এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এরকম কোনো পরিস্থিতি হোক, সেই পরিস্থিতিতে যে জায়গা থেকে ত্রাণ দেওয়া হয়, অস্থায়ী সেই ত্রাণ শিবির, সেটা হচ্ছে লঙ্গরখানা বলা হয়। তো যতদিন খিচুড়ি দেওয়ার কাজ হচ্ছিল, রান্না খিচুড়ি দেওয়ার কাজ হচ্ছিল, ততদিন সে খেতে পারেনি। এই রান্না খিচুড়ি কথাটাকে ব্র্যাকেটে রাখো। লঙ্গরখানা থেকে কোন খাবার দেওয়া হচ্ছিল? না খিচুড়ি, রান্না করা খিচুড়ি, খিচুড়িকে ব্র্যাকেটে রাখো। তো যতদিন দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। কেন খেতে পারেনি? দাগ দাও লাইনটা। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কে কেন রান্না খিচুড়ি খেতে পারেনি? কে কেন রান্না করা খিচুড়ি খেতে পারেনি? তাহলে উৎসব রান্না করা খিচুড়ি খেতে পারেনি কারণ যখন খিচুড়ি দেওয়ার কাজ হচ্ছিল তখন সে এক নাগাড়ে ডেকে যাচ্ছে, এক নাগাড়ে ডেকে যাচ্ছে তার বউ ছেলে মেয়েদের নাম ধরে। ও চন্নুনির মা, চন্নুনির মাকে ডেকে যাচ্ছে, মানে তার স্ত্রীকে, চন্নুনি রে, মেয়েকে ডেকে যাচ্ছে, মেয়ের নাম চন্নুনি। চন্নুনি কথাটাকে মানে নামটাকে ব্র্যাকেটে রাখো। তোমরা রা কারো না কেন? তোমরা রা কারো না কেন? কেন মানে কেন, কেন তোমরা রা কারো না? রা, রা মানে সাড়া, সাড়া দাও না কেন? রা কারো না কেন? তোমরা সাড়া দাও। কোথায় গেলে তোমরা? কোথায় গেলে? কোথায় রইলে? কোথা হইলে গো? কোথায় রইলে তোমরা? কোথায় চলে গেলে তোমরা? এইসব বলে পাগলের মতো ডেকে যাচ্ছে, পাগলের মতো ডেকে যাচ্ছে। তার মানে তার মনে হয়েছিল ওরা ওই ঘরের চালের নিচে চাপা পড়ে আছে হয়তো। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, বস্তুত বাস্তবিক এই সমস্ত বলেই সে খুঁজে যাচ্ছিল তার বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। হরে, হরে যাওয়া মানে বুদ্ধি হারিয়ে যাওয়া, এখানে বুদ্ধি শুদ্ধি লোপ পাওয়া।
বুদ্ধি কোথায় যেন গুলিয়ে গেছে, মাথায় কাজ করছে না। কোনটা হয়েছে, কোনটা হয়নি, কোনটা ঘটেছে, কোনটা ঘটেনি, এই অবস্থাটা বোঝার মতো মানসিক পরিস্থিতিই ছিল না, বুদ্ধি হারিয়ে গেছে। একদিন তুমুল ঝড় বৃষ্টি, একদিন তুমুল ঝড় বৃষ্টি, এই কদিন আগে হয়ে গেল। ঝড় বৃষ্টি, বন্যা, চারদিক ভেসে যাওয়া। কি নাম? ইয়েস। এখনো পর্যন্ত একেবারে দগদগে ঘায়ের মতো, ক্ষতের মতো হয়ে রয়েছে। এখনো পর্যন্ত মানুষ ভুগেই চলেছে, ভুগেই চলেছে। তো একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। বউ, উৎসবের বউ, উৎসবের স্ত্রী, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে রেখেছে, আগলে রাখার চেষ্টা করছে, জাপটে সাপটে ধরে রেখে শীতে কাঁপছে, ঝড় বৃষ্টিতে একেবারে ভিজে হয়তো জবজবে হয়ে গেছে, শীতে কাঁপছে, সেই সাথে ভয়ে কাঁপছে, আশঙ্কা, ভয়। কি করে ছেলে মেয়েগুলোকে বাঁচাবে, রক্ষা করবে, কি করে নিজেরা বাঁচবে, কি করে ঘর বাড়ি রক্ষা পাবে। একেবারে তো নদীর বাঁধের ধারেই বাড়ি, মাতলা যখন মাতাল হয়ে ওঠে, ফুলে ফেপে ওঠে, তখন তো ঘর বাড়ি সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়। তাহলে ভয় কাঁপছে, শীতে কাঁপছে। আর উৎসব, উৎসব কি করছে না, ঘরটাকে সামলানোর চেষ্টা করছে। সে ঘরের খুঁটি ধরে, মাঝখানের খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। দেখা যাচ্ছে ব্যাপারটা আমাকে? খুঁটিটা এরকম ধরে রেখে মাটির দিকে দাবাচ্ছিল, দাবিয়ে রাখার চেষ্টা করছিল। কারণ মাঝখানের খুঁটিটাকে যদি ধরে রাখতে না পারে, দাবিয়ে রাখতে না পারে, মাঝখানের খুঁটি যদি পড়ে যায় বা মাঝখানের খুঁটিকে যদি উবড়ে ফেলে, তাহলে গোটা চালটাই পড়বে। কারণ গোটা চালটা ওই মাঝখানের মোটা খুঁটিটা উপরে দাঁড়িয়ে রয়েছে, গোটা চালটাকে সাপোর্ট দিয়ে রেখেছে মাঝখানের খুঁটিটা। তো ওই মাঝখানের খুঁটিটা ধরে মাটির দিকে দাবাচ্ছিল। আর মাঝখানের খুঁটিটা, খুঁটিটি মাতাল আনন্দে টলছিল। মাঝখানের খুঁটি মাতাল হয়ে গেছে, মাতাল আনন্দে টলছে। মাঝখানের খুঁটিটা তার মানে আকণ্ঠ গিলেছে, আকণ্ঠ। যাই হোক, মাঝখানের খুঁটিটা টলছে, টলছে। কি কারণে টলছে? কার ধাক্কায়, কার দাপটে? না, মাতলার দাপটে না। এখনো পর্যন্ত জল আসেনি, এখন শুধু ঝড় বৃষ্টি হচ্ছে, হাওয়া, হাওয়া, ঝড়ের দাপটে টলছে। এইবারে জল উঠবে। খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, কার মতো? ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। ধনুষ্টঙ্কার রোগী, যে রোগীর ধনুষ্টঙ্কার হয়, মাঝে মাঝে একেবারে খিঁচুনি দিয়ে ওঠে, সারা শরীর কেঁপে ওঠে, ঝেঁকে ওঠে। তাহলে ধনুষ্টঙ্কার রোগীর মতো, এটাকে ব্র্যাকেটে রাখো। আর খুঁটি, এই কথাটা, এই শব্দটাকেও ব্র্যাকেটে রাখো। ধনুষ্টঙ্কার রোগীর মতো, এটাকেও ব্র্যাকেটে, খুঁটিটা এটাও ব্র্যাকেটে। তাহলে ধনুষ্টঙ্কার রোগী বলতে ধনুষ্টঙ্কার একটা রোগ আছে স্যার, ধনুকের মতো পিঠটা বেঁকে যাওয়া, ওটা কি? হ্যাঁ, শরীরটা বেঁকে যায়, আর মাঝে মাঝে একটু ঝাঁকুনি দেয়, কাঁপুনি দেয়, মানে একদম শরীরটা যেন একটু বেঁকে টেকে টেকে একেবারে সেই অনেকটা মৃগী রোগীর মতো খিঁচুনি দিয়ে ওঠে। তারপরে আমাদের হাতের কাছে, তোমাদের হাতের কাছে তো আমাদের প্রিয় বন্ধু আছে সব জানতা গুগল ভাই, সার্চ করবে। এখন তো জানার যে তথ্য জানার যে ভান্ডার, তো গুগল আছেই। এখনই তো ক্লাস করতে করতে দেখে নাও, দেখে নিয়ে বরং আমাকে ভালো করে বোঝাও। আমাদের এত বিজ্ঞানীরা রয়েছেন, ধনুষ্টঙ্কার রোগ কী রকম সেটাই যদি না জানে, কিসের বিজ্ঞান নিয়ে পড়াশোনা? বাংলার স্যারকে যদি ব্যাখ্যা করতে হয় রোগ ব্যাধি নিয়ে, তাহলে আমি আর তোমাদের কাছ থেকে কি আশা করব? খোঁজো, সার্চ করো, একটু পরে আমাকে জানাও। তবে আবার গুগলে ঢুকে গিয়ে আর অন্য কিছু সার্চ করো না। তাহলে ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল আর উৎসব বলে চলছিল, ভগবান ভগবান ভগবান। গ্রামের মানুষ, উচ্চারণে কোথাও না কোথাও আঞ্চলিকতার টান আছে, তাই ভগবান নয়, ভগবান ভগবান বলে ডেকে যাচ্ছিল ভগবানকে। কখন ডাকে?
মানুষ ভগবানকে মন থেকে কিন্তু বলবে, মন থেকে কখন ডাকে, হৃদয় থেকে কখন ডাকে, সত্যিকারের কখন ডাক আসে, যখন অসহায় হয়ে পড়ে, একদম সম্মুখীন হয়, যখন বিপদে পড়ে, অসহায় হয়ে পড়ে, তখনই কিন্তু একবারে অন্তর থেকে ডাকটা আসে ভগবানের জন্য। আর যখন আমরা আনন্দে থাকি, খুশিতে থাকি, ভালো থাকি, তখন যদি পূজা অর্চা করিও, সেই ডাকটা কিন্তু অন্তর থেকে আসে না, সেটা আমাদের কাছে বিলাসিতার বহিঃপ্রকাশ হয়ে দাঁড়ায়। গান হবে, বাজনা হবে, হোম হবে, যজ্ঞ হবে, মাইক বাজবে, ঠাকুর দেখতে যাব, ঘুরবো ফিরবো, খাবো দাবো, ভক্তি, লোক দেখানো ভক্তি আমরা মাঝে মাঝে একটু ঠুকে দিই। কিন্তু সত্যিকারের যখন আমরা বিপদে পড়ি, অসহায় হয়ে পড়ি, তখন মন থেকে ভগবানকে ডাকি, একেবারে আকুল হয়ে ডাকি, কাকুতি মিনতি করতে থাকি, ভগবান এই যাত্রায় রক্ষা করো, এই যাত্রায় উদ্ধার করে দিলে আর কোনোদিন অবহেলা করবো না, সব সময় মন প্রাণ দিয়ে ডাকবো ভগবান। কিন্তু তারপরে আবার পরিস্থিতি যখন ঠিক হয়ে যায়, আবার কোথায় আমরা ভুলেই যাই। যাই হোক, এখন অসহায় হয়ে পড়েছে উৎসব, একার জন্য যদি হতো তাহলে হয়তো বা এতখানি করুণভাবে ডাকতো না ভগবানকে, কিন্তু এখন জড়িয়ে আছে, পুরো পরিবার জুড়ে আছে, সন্তান জুড়ে আছে। তো সন্তান পরিবার যখন অসহায় হয়ে পড়ে, মানুষ তখন শেষ অবলম্বন ভগবানকে কাকুতি মিনতি করে ডাকে, অন্তর থেকে ভক্তি ভরে ডাকে, উৎসবও ডাকছে, অসহায় আজ উৎসব। কিন্তু কিন্তু ভগবান কাদের, ভগবান কাদের কথা শোনে, কাদের দিকে তাকায়, ভগবান কাদের দিকে দৃষ্টি দেয়, কাদের উপরে ভগবানের আশীর্বাদ কৃপা বর্ষিত হয়, কাদের উপরে? যারা ভগবানের কৃপা লাভ করতে পারে না তাদেরকে ছেড়ে বাকিদের, যারা ভালো আছে, যারা ভালো খাচ্ছে দাচ্ছে, ঘুরছে ফিরছে, আরামে আছে, স্বাচ্ছন্দ্যে আছে, অভাব দারিদ্র নেই, যারা এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হলে সাথে সাথে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার যে উপায়গুলো, সেগুলোকে সাথে সাথে কাজে লাগাতে পারে, তাদের সঙ্গে ভগবান বোধহয় সহায় হয়। কিন্তু যারা অভাবী, দরিদ্র, অসহায়, যারা দিনের পর দিন এই অন্ধকারে ডুবে আছে, ভগবান তাদের দিকে মুখ তুলে তাকায় না। কখন বলে মানুষ, না মানুষ যখন অসহায় হয়ে পড়ে কোনো অবলম্বন খুঁজে পায় না, আরও অসহায়তাটা তীব্র থেকে তীব্রতর হতে থাকে, বিপদ এমনভাবে তাদেরকে টেনে নিয়ে যায় অন্ধকারের দিকে, সেখান থেকে উত্তরণের কোনো রাস্তা খুঁজে পায় না, তখনও কখনো কখনো সব হারিয়ে, সব হারানোর সম্মুখীন হলে, সব হারিয়ে মানুষ অনেক সময় অভিমান করে, রাগ করে, ক্ষোভ তৈরি হয়, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তোর ভগবান আমাদের জন্য নয়, ভগবান আমাদের জন্য নয়। সেই বিখ্যাত ডায়লগ, মাথার উপরে কোনো শালা নেই রে, কেউ নেই মাথার উপরে। তো কেউ নেই যখন মাথার উপরে, তখন কি করা যায়? যখন কেউ মাথার উপরে থাকে না, তখন কি করা যায়? কাদেরকে বলছি? যতটুকু বলা হবে ঠিক ততটুকু, তার বাইরে যাবেই না। অন্য চ্যাপ্টার পড়ে নিজেরা এগোবেই না। অডিও করে পাঠিয়ে দিলাম গল্প শোনার জন্য, শুনবেই না। গল্প পড়তে বলেছি, শুনতে বলেছি, বলেছি যেগুলো পড়ানো হবে তার আগে আগে যেগুলো বাকি রয়েছে সেগুলোকে নিজেরা একটু আগে থেকে পড়ে রাখবে, দেখে রাখবে, তারপরে বোঝানোর সময় সুবিধা হবে। পড়বেই না। এটা কোন গল্পের লাইন? ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষ গল্পের লাইন। এই লাইন তো রীতিমতো ভাবার মতো লাইন। মাথার উপরে কোনো শালা নেই রে, কেউ নেই মাথার উপরে, তখন কি করা যায়? মাথার উপরে কেউ যদি না থাকে, বলো তোমাদের মাথার উপরে যদি কেউ না থাকে তোমরা কি করবে? এই বয়সে যা খুশি করা যায়, যা খুশি যা খুশি। মাথার উপরে অভিভাবক আছে, ছাতা আছে, তাই যা খুশি করা যায় না। যা খুশি করতে গেলে কানটা ধরে ফেলবে। কন্ট্রোল, নিয়ন্ত্রণ, রাসটা রয়েছে তোমাদের উপরে, রাস কন্ট্রোল, লাগাম রয়েছে। তো যাদের
মাথার উপরে অভিভাবক থাকে না, এই বয়সীরা বিশেষ করে কি করে না, ভেসে যায়, বিপদগামী হয়, হারিয়ে যায়, কোনটা ঠিক কোনটা বেঠিক সেই পথটাকে তারা নির্বাচন করতে পারে না। তো মাথার উপরে যখন অভিভাবক থাকে না, কেউ থাকে না, তখন যা খুশি করা যায়। ভারতবর্ষের গল্পের বিখ্যাত ডায়লগ, বিখ্যাত সংলাপ, মনে রাখার মতো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। যাই হোক, ঠিক তেমনিভাবে উৎসবের মাথার উপরে কে রয়েছে? চন্ননীর মাথার উপরে চন্ননীর বাবা মা আছে। চন্ননীর মায়ের মাথার উপরে কে আছে? চন্ননীর বাবা আছে। আমি বলছি অভিভাবক হিসেবে, কিন্তু উৎসবের মাথার উপরে কে আছে বলো? ভগবান। কেউ না থাকলে, বাড়ির বড়দের মাথার উপরে যখন কেউ থাকে না, তখন সেই বড়রাও তো কখনো কখনো অসহায় হয়ে পড়ে। বড়দের মাথার উপরে কেউ নেই, বড়রাই বাড়ির মাথা, বড়রাই বাড়ির অভিভাবক, বড়রাই আগলে রেখেছে। এবার বড়রাও তো কখনো কখনো বিপদে পড়তে পারে, অসহায় হয়ে পড়তে পারে। তাহলে তাদেরকে কে সামলাবে? কোথা থেকে তারা আত্মবিশ্বাস ফিরে পাবে? কোথা থেকে তারা সাহস খুঁজে পাবে? কোথা থেকে তারা ওই পরিস্থিতি থেকে লড়ার জন্য, মোকাবিলা করার জন্য মনের জোরটা খুঁজে পাবে? কোথা থেকে পাবে? কোথা থেকে পায়? হ্যাঁ, যতই আমরা তাদের মুখে এরকম কথা কোনোদিন নাও শুনি যে খুব বেশি তারা হয়তো ঈশ্বর মানেন না, ভক্তি করেন না, ধর্ম বিশ্বাসী নন, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু মুখে প্রকাশ না করলেও মনে মনে অবশ্যই ঈশ্বরকে, ভগবানকে কিন্তু বিশ্বাস করে, আস্থা রাখে। আস্থা রাখতেই হবে, কারণ আমরা একটা জায়গাতে গিয়ে অসহায়। আর সেই বিশ্বাস, সেই ভরসা, সেই আস্থাটা রাখি বলেই কিন্তু আমরা আমাদের মনের জোরটাকে বজায় রাখতে পারি। তাই মাথার উপরে আমাদের যে থাকে, সে না, সে ভগবান, সে ঈশ্বর, তাকে আমরা দেখতে না পেলেও মনে মনে কিন্তু তার কথা স্মরণ করে, তার কারণেই কিন্তু আমরা সাহস, শক্তি, জোর খুঁজে পাই। তাই বাড়ির বড়দেরকে জিজ্ঞেস করবে যে আমাদের মাথার উপরে তো তোমরা রয়েছো, তাহলে তোমরা আমাদের ভরসা, তোমরা আমাদের মনের জোর, তোমরাই আগলে রেখেছো। আচ্ছা, তোমরাও যদি বিপদে পড়ো, তোমরা যদি অসহায় হও, তোমরা যদি সমস্যায় পড়ো, তাহলে তোমরা কোথা থেকে সাহস পাও? কোথা থেকে মনের জোর পাও? কোথা থেকে শক্তি পায়? প্রত্যেকের মাথার উপরে কিন্তু কেউ না থাকুক, ঈশ্বর আছেন। ওই বিশ্বাসটা নিয়ে কিন্তু আমরা সমস্যার সমাধানের জন্য এগোতে পারি। তাই উৎসব এই পরিবারের অভিভাবক, কিন্তু উৎসবের মাথার উপরে কেউ নেই। তাহলে উৎসবকে এখন সবাইকে আগলে রাখতে হবে। উৎসব জানে যে এই মুহূর্তে যদি আমি ওই মাছ খুঁটিটাকে ঠিক মতো দাবিয়ে ধরে রাখতে না পারি, তাহলে পুরো ঘর ভেঙে পড়বে, সবাই মারা পড়ব। যে করে হোক আগলে রাখতে হবে। আর তার স্ত্রীও দায়িত্ব নিয়ে নিয়েছে, ছেলে মেয়েগুলোকে আগলে রাখতে হবে। তাহলে এইরকম একটা অসহায় অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, মরণাপন্ন অবস্থা, মৃত্যুর সঙ্গে এক অর্থে পাঞ্জা লড়তে হচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু, তখন ভগবানের ওপরে তো রাগ, অভিমান, ক্ষোভ তৈরি হবেই। লেখিকা এখানে কি বলছে? এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। এই লাইনটা থেকে 5 নম্বরের ব্রড কোশ্চেন হতে পারে, রচনাধর্মী প্রশ্ন। লাইনটা দাগ দাও। এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি, দাগ দাও। প্রশ্ন লেখো, কোন দুর্যোগের কথা বলা হয়েছে? কোন দুর্যোগ? এটা 2 নম্বরের প্রশ্ন। কোন দুর্যোগ? কোশ্চেন মার্ক দিয়ে আরেকটা পার্ট লেখো। ভগবানের কাঁথা মুড়ি দিয়ে ঘুমোনোর তাৎপর্য ব্যাখ্যা করো। কি বলতে চাইছে? এর অন্তর্নিহিত অর্থটা কি? ব্যঞ্জনাটা কি? ভগবানের কাঁথা মুড়ি দিয়ে ঘুমোনোর তাৎপর্য ব্যাখ্যা করো। তাৎপর্য কোন দুর্যোগের জন্য 2 নাম্বার, তাৎপর্য ব্যাখ্যা করার জন্য 3 নাম্বার। 2 যোগ 3 5 নাম্বারের ব্রড কোশ্চেন। প্রশ্ন লেখা হয়েছে? কোন দুর্যোগ আর তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে এমন দুর্যোগে, এই যে দুর্যোগের সম্মুখীন হয়েছে, দুর্যোগের মধ্যে পড়েছে উৎসব এবং তার পরিবার, এই যে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, আর মুহূর্ত পরে আসছে বন্যা পরিস্থিতি, এই দুর্যোগের কথা বলা হয়েছে। তাহলে এই দুর্যোগে ভগবানের দায় পড়েছে গরিব মানুষদের দিকে চোখ তুলে তাকানোর, অসহায় মানুষের দিকে কৃপা বর্ষণ করার দরকার পড়েনি, দায় পড়েনি। এখন এইরকম পরিস্থিতি, ঝড় বৃষ্টি,
এরকম পরিস্থিতিতে ভগবানেরও একটু বিশ্রাম দরকার। আরাম করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন। সেই ঘুম, সেই নিদ্রা ভাঙবে যখন, ততক্ষণে তার এই অসহায় ভক্ত আর তার পরিবার ভেসে যাবে। তাহলে কোথাও না কোথাও একটু বিদ্রুপাত্মক, ব্যঙ্গাত্মক আক্রমণ করা হয়েছে। ব্যঙ্গ বিদ্রুপের দ্বারা আঘাত করা হয়েছে, ভগবানকে আক্রমণ করা হয়েছে। ভগবানও এই দুর্যোগে কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি কটাক্ষ করা হচ্ছে। তাহলে এই তির্যক যে বাক্যবান যা দ্বারা ভগবানকে আক্রমণ করা হলো, এর যে মানেটা, কোন অবস্থাতে এইরকম একটা কথা মন থেকে, ভেতর থেকে উঠে আসে, পরিস্থিতিটাকে প্রত্যেককে উপলব্ধি করতে হবে। বুঝতে পারা যাচ্ছে এই ভগবানের কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো? তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে ভগবানকে ডাকা, সে অন্তর থেকে ডাকলেও, বিপদে পড়ে অসহায় হয়ে যদি মন থেকেও ডাকি, ভগবান আদৌ সাড়া দেবে কিনা সন্দেহ আছে। তা সত্ত্বেও আমরা জানি, তা সত্ত্বেও কেন ডাকি আমরা? ভগবানকে ডাকার কারণ, ভগবান এসে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে কিনা জানি না, তবে ভগবানকে ডাকলে একটা কাজ তো হবে, একটা জিনিস তো হবে। কি হবে? মনে ভরসা আসবে। একদম, আত্মবিশ্বাসটা বাড়ে। একদম একদম একদম। তাই অবিশ্বাস নিয়ে নয়, বিশ্বাস আমরা করব, বিশ্বাস আমরা রাখবো, আর সেই বিশ্বাস থেকেই আমরা ডাকবো। সেখান থেকেই আমরা আমাদের আত্মবিশ্বাসটাকে ফিরে পাবো, জোর ফিরে পাবো, সাহস ফিরে পাবো, লড়াই করার যে একটা দৃঢ় মানসিকতাটা খুঁজে পাবো। যাই হোক, উৎসব ডেকে যাচ্ছে, ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটপটিয়ে উঠল। বাতাসের চাবুক, বাতাস যেন চাবুক মারছে কার উপরে? মাতলার জলের উপরে বাতাস প্রচণ্ড গতিতে চাবুক মারছে। এমন চাবুক মারছে, জল একবারে তরতর করে উঠে আসছে, ছটপট করে উঠে আসছে। মাতলার জল, মাতলাকে ব্র্যাকেটে রাখো, মাতলা নদী। তাহলে মাতলা নদীতে বাতাসের চাবুকে জল ছটপটি উঠে আসছে, মানে তরতর করে উঠে আসছে মুহূর্তের মধ্যে। দেখতে দেখতে চোখের পলকে জল উঠলো, চারদিককে ভাসিয়ে দিয়ে গেল। আবার আস্তে আস্তে জল নামলো, কিন্তু জল উঠলো আবার জল নেমে গেল। মাঝখান থেকে উৎসবের সংসার মাটিতে লুটোপুটে গেল। উৎসবের সংসার এই কয়েক ঘন্টার মধ্যেই মাটিতে একেবারে লুটোপুটি গেছে। মাটিতে লুটোপুটি যাওয়া মানে একেবারে মিশে যাওয়া, মিলিয়ে যাওয়া, পণ্ড হওয়া, নষ্ট হওয়া। মাটিতে লুটোপুটি যাওয়া মানে বোঝা গেছে একবারে সর্বনাশের অ্যাক্সেস, চূড়ান্ত। এই লাইনটা তোমরা দাগ দাও যে উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। দাগ দাও, প্রশ্ন বলছি, প্রশ্ন লেখো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল কেন? ওর সঙ্গে আর একটা পার্ট লেখো, তাতে উৎসবদের পরিণতি কি হয়েছিল? আরেকটা প্রশ্ন লিখতে পারো, উৎসবদের সংসার কেমন ছিল লেখো। তিনটে পার্টে প্রশ্নটা লিখতে পারো। প্রথমেই লিখবে যে উৎসবের সংসার কেমন ছিল, আর উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল কেন, আর পরিণতি কি হয়েছিল, পরিণতি। নাম্বার 1 যোগ 2 যোগ 2, 1 যোগ 2 যোগ 2, 5 নাম্বারের ব্রড কোশ্চেন। লাইনটা দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে পাশে স্যার ফার্স্ট কোশ্চেন, 5 লিখে রাখো। সংসার কেমন ছিল? হ্যাঁ, উৎসবের সংসার সম্পর্কে লিখতে হবে। উৎসবের সংসার কেমন ছিল, এটা 1-এর ওই 2-1 লাইনে লিখবে। তারপরে লিখবে উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল কেন, আর উৎসবের সংসারের পরিণতিটা কী হয়েছিল। মাটিতে লুটোপুটি গেল কেন কারণটা লিখবে, আর পরিণতি লুটোপুটি যাওয়ার অবস্থাটা, তারপরে এই যে বাড়ির পরিবারের সবাইকে হারিয়ে ফেলা, তারপরে উৎসবের এই পাগল হয়ে যাওয়া, তারপরে হচ্ছে একবারে প্রেতের মতো হয়ে যাওয়া। তো এই পরিণতিটাই লিখবে।
মার্কসটা কত বললেন? 1 + 2 + 2 5 তাহলে উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। রাতে বোঝা যায়নি, রাতে তো যে যার ঘর আগলাচ্ছে, বিশেষ করে নদী বাঁধের ধারে যারা রয়েছে তারা তো তাদের ঘর বাড়ি আগলে রাখার চেষ্টা করছে। চারদিকে আশেপাশে কত দূর পর্যন্ত সর্বনাশ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম, কতগুলো গ্রাম, গ্রামের পর গ্রাম, কতখানি জায়গা, পরিমাণ বহর, কতটা বহর নিয়ে, কতটা এরিয়া নিয়ে, কতটা এলাকা নিয়ে সর্বনাশ হয়েছে সেটা রাতের মধ্যে ঠিক বোঝা যায়নি, দিনের বেলায় দিনের আলোয় বোঝা যাচ্ছিল। তাহলে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কটা গ্রাম ভেসে গিয়েছে বলো? আইডিয়া করো, কতগুলো গ্রাম ভেসে গেছে? তিনটে গ্রাম ভেসে গেছে। সরাসরি বলা না হলেও আমাদেরকে খুঁজে নিতে হবে। 3টে গ্রাম ভেসে গেছে, এরপরে আছে, এর পরপরই আছে, কোথায় আছে কিভাবে আছে বলছি, কিন্তু মনে রাখো কটা গ্রাম ভেসে গেছে? 3টে গ্রাম ভেসে গেছে। তাহলে সর্বনাশের বহরখানা বোঝা গিয়েছিল সকাল হতেই। তারপর কয়েকদিন ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাওয়ার আশায় উৎসব পাগল হয়ে যায়, পাগল হয়ে থাকে। তারপর আগামী কয়েকদিন ধরে উৎসব পাগলের মতো হয়ে থাকে ঘরের চালের নিচে সাড়া পাওয়ার আশায়। তার মানে উৎসবের কি মনে হয়েছিল? যে ঘরের চালের নিচে কেউ না কেউ তখনও পর্যন্ত চাপা পড়ে আছে। তাহলে কারোর না কারোর সাড়া সে পাবে, সাড়া পাওয়ার আশায় সে কিন্তু ঘরের পাশ থেকে নড়তেই চাইছে না, সরতেই চাইছে না। ওদিকে খিচুড়ি দেওয়া হচ্ছে, হোক গে, তার আগে ঘরের চালের নিচে যারা রয়েছে তাদেরকে বের করতে হবে, উদ্ধার করতে হবে। কেউ তো সাড়া দিক, একটা আশা নিয়ে হয়তো ঘরের পাশে দাঁড়িয়ে রয়েছে। তাহলে সাড়া পাওয়ার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কিন্তু উৎসবকে বোঝায় গ্রামের অবস্থাপন্ন এক ব্যক্তি, গৃহস্থ, কি নাম? সাধন দাস বলে, বোঝায়। কে, কোথায়? আরে পাগল নাকি উৎসব? হ্যাঁ, উৎসব কি জানে নাকি ওকে পাগল হয়ে গেছে নাকি? ওর কি জানে না? ওর কি জানা উচিত তো? হ্যাঁ, এইরকম ঝড় জল বন্যা হলো, বেঁচেই কেউ আছে নাকি? কেউ বেঁচে নেই। তাহলে কে কোথায়? পাগল নাকি উৎসব? উৎসব পাগল হয়ে গেলে নেই, কে কোথায়? কেউ চাপা পড়ে নেই, সব কিন্তু ভেসে চলে গেছে, চল যা খেয়ে আয়। কিন্তু সাধন দাসের কথা উৎসব নেই না, সাধন দাসের কথা উৎসব নেয় না। লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো, সাধন দাসের কোন কথা উৎসব নেয় না? তাহলে সাধন দাস কি বলে, এটাই প্রশ্ন। তাহলে সাধন দাস বলে যে কেউ আর বেঁচে নেই, ঘরের চালের নিচে কেউ চাপা পড়ে নেই। উৎসব সেটা মানতে চাইছে না, বুঝতে চাইছে না। কিন্তু সাধন দাসের কথা উৎসব নেয় না মানে সরেই না। সাধন দাস তাকে আরো বোঝে, আরে তোকেও তো টেনে নিচ্ছিল মাতলা, গাছে বেঁধে রয়ে গেলি। তাহলে উৎসব কোনোভাবে গাছে বেঁধে, গাছে আটকে বেঁচে গেছে, থেকে গেছে। ও যদি গাছে আটকে না যেত তাহলে ও ভেসে যেত। উৎসব কিন্তু শোনে না সাধন দাসের কথা। উৎসব বলে, রা কারো ও চন্ননীর মা, রা কারো, রা সাড়া কারো, সাড়া দাও চন্ননীর মা, সাড়া দাও। ঘরের পাশ ছেড়ে সে নড়তেই চায় না। দাগ দাও লাইনটা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। এটার প্রশ্ন লেখো, কে কেন ঘরের পাশ ছেড়ে নড়তে চায় না? কে কেন? কে কেন ঘরের পাশ ছেড়ে নড়তে চায় না? তাহলে উৎসব তার ঘরের পাশ ছেড়ে নড়তে চায় না কারণ তার মনে হয়েছে কেউ না কেউ চাপা পড়ে আছে, সাড়া পাবে। সাধন দাসের কথা উৎসব শোনেই না। তাছাড়া টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল, টিনের একটা বেশ ভালো সুন্দর কৌটো ছিল, মুখ বন্ধ অবস্থায় টিনের কৌটো। টিনের কৌটোকে ব্র্যাকেটে রাখো, টিনের একটা মুখ বন্ধ কৌটো ছিল, বেশ মানে খুব সুন্দর দেখতে একটা টিনের মুখ বন্ধ কৌটো ছিল। বলো তো এই টিনের কৌটোটা উৎসব কার বাড়ি থেকে নিয়ে এসেছিল? সতীশবাবু। এই কৌটোটা কিসের কৌটো?
যে সতীবাবু নাতিকে যে ফুড খাওয়ায় সেই ফুডের কৌটো। হ্যাঁ, কি ফুড? বেবি ফুড। বেবি ফুড। হ্যাঁ, সতীশবাবুর নাতি বেবি ফুড খায়, সেই বেবি ফুডের টিনের খালি কৌটো, খুব সুন্দর দেখতে, ওইটা নিয়ে এসেছিল। ওই মুখ বন্ধ অবস্থায় ঘরে ছিল, তো টিনের কৌটোর মধ্যে কিছু না কিছু একটা রাখা ছিল, দামি জিনিস, দরকারি, প্রয়োজনীয়। কি জিনিস রাখা ছিল টিনের কৌটোয়? জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নিভুই তো ভূমিহীন, তার তো বাস্তবভিটে জমি জায়গা কিছুই নেই, তাই সরকারের কাছে একটা দরখাস্ত করেছে, সেই দরখাস্তের নকল ছিল ওর ভেতরে। তো ওটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু জমি জায়গা পাবে না, থাকার জমি পাবে না। তাহলে খুব সুন্দর একটা কৌটো ছিল মুখ বন্ধ অবস্থায়, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। এই তথ্যটাকে ব্র্যাকেটে রাখো, নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকলকে ব্র্যাকেটে রাখো। নিভুই, ভুঁই মানে জমিহীন, নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের একটা নকল ছিল, একটা কপি ছিল, তাতে লেখা ছিল, সেই দরখাস্তের নকলে লেখা ছিল, ওপরে লেখা ছিল উৎসব নাইয়া, তারপরে লেখা আছে পিং হরিচরণ নাইয়া। পিং মানে পিতা। পিতা, ব্র্যাকেটে রাখো, উৎসব নাইয়ার পিতার নাম হরিচরণ নাইয়াকে ব্র্যাকেটে রাখো, এটা এমসিকিউর তথ্য। পিং হরিচরণ নাইয়া। আচ্ছা, সেই কৌটোটা বা কোথায়, কোথায় গেল সেই কৌটোটা? যার নেই, সে কৌটো নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গেছিল। যা ঝড় জল হলো রাতে মাতলার গর্ভে, ওগুলো সব তলিয়ে গেছে, সব হারিয়ে গেছে, ওটা খুঁজেই ও উৎসব পাগল হয়ে গেছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। এই লাইনটা দাগ দাও, এর আগেও কিন্তু এই প্রশ্নটা হয়ে গেছে, তাই একই প্রশ্নের উত্তর আর লিখতে হবে না, শুধু লাইনটা দাগ দিয়ে প্রশ্নটাকে লিখে রাখো যে কার কেন রান্না করা খিচুড়ি খাওয়া হয়নি, কার কেন রান্না করা খিচুড়ি খাওয়া হয়নি। তাহলে উৎসবের রান্না করা খিচুড়ি খাওয়া হয়নি, সে তার বউ ছেলে মেয়েকে ডেকে যাচ্ছিল তাদের সাড়া পাওয়ার আশায়, আর ওই কৌটোটাও খুঁজে যাচ্ছিল, কিন্তু কিছুই নেই, আসলে মাথা কাজ করছে না, বুদ্ধিশুদ্ধি হারিয়ে গেছে। তাই রান্না করা খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন সম্বিত ফিরল, সম্বিত, সম্বিত মানে কি? চেতনা। চেতনা, জ্ঞান হলো, জ্ঞান হলো, জ্ঞান ফিরল, চেতনা হলো, এবার একটু একটু করে বুঝতে পারছে, তখন খিচুড়ির কাজ শেষ, খিচুড়ি দেওয়ার কাজ শেষ, খিচুড়ি নেই আর। পড়েছিল ড্রাইডোল, ড্রাইডোলকে ব্র্যাকেটে রাখো। ড্রাইডোল মানে কি বললাম? শুকনো খাবার, চাল, চাল, চাল কিছু পেয়ে গেছে, কিছু চাল পেয়েছে, ওই চালগুলো ছিল কিছু দিয়েছে, উৎসবের সেই চাল নিয়ে এসে তাকে ফুটিয়ে ভাত করে খাওয়ার মতো উপায় নেই, তো সেই চালগুলো চিবিয়ে জল খেয়েছিল, চাল চিবিয়ে জল খেয়ে পেট ভরানোর চেষ্টা করেছিল। ভাতের খিদে কি আর চাল চিবিয়ে যাবে? তবুও এইভাবে কিছুদিন যায়, এই চাল চিবিয়ে জল খেয়ে কিছুদিন যায়। দাগ দাও, এভাবে কিছুদিন যায়, এভাবে কিছুদিন যায়। প্রশ্ন লেখো, কার কিভাবে কিছুদিন যায়, কার কিভাবে কিছুদিন যায়? না উৎসবের চাল চিবিয়ে জল খেয়ে কোনো রকম খিদেটাকে কমিয়ে কয়েকটা দিন কাটিয়েছে সে, এইভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, গ্রামের লোকজন উৎসবকে বলেছিল, কি বলেছিল? লাইনটা দাগ দাও, গ্রামের লোকজন বলে, দাগ দাও। তারপর গ্রামের লোকজন বলে, তো গ্রামের লোকজন বলে, উৎসবকে বলছে যে মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়। শ্রাদ্ধ মানে শ্রাদ্ধ, যারা মারা গেছে, যারা মরেছে তাদের শ্রাদ্ধ করতে হয়, স্বাভাবিক, শ্রাদ্ধ তো দিতেই হবে। বিশেষ করে অপঘাতে গেছে এরা, অপঘাতে। কোন অপঘাতে? ঝড়ের অপঘাতে। ঝড় জল, বন্যা। ঝড় জলে অ্যাকচুয়ালি মারা যায়নি, গেছে বন্যাতে, কারণ নদীর স্রোতে ভেসে গেছে। যাই হোক, অপঘাতে গেছে। তাহলে অপঘাতে গেলে আত্মা তো অতৃপ্ত থাকে, শ্রাদ্ধ শান্তি করতে হবে না, আত্মার শান্তি কামনায়। যাই হোক, তো
ছরাদ্দ করতে হবে, যারা মরে গেছে তাদের জন্য ছরাদ্দ অর্থাৎ শ্রাদ্ধ করতে হবে। শ্রাদ্ধ থেকে ছরাদ্দ, এটা হচ্ছে ওই অর্ধ তৎসম শব্দ, ক্লাস 9-এ ছিল শব্দ ভাণ্ডার, শব্দের উৎসগত শ্রেণী নির্ণয়, অর্ধ তৎসম শব্দ মনে পড়ছে? তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম বিকৃত হয়ে যায় শব্দ। হ্যাঁ, তাহলে শ্রাদ্ধ করতে হবে মানে ছরাদ্দ করতে হবে। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। মহানাম শতপথীকে খবর দেয়। মহানাম শতপথী ব্র্যাকেটে রাখো, এই লোকটার নামকে ব্র্যাকেটে রাখো। তাহলে মহানাম শতপথীকে খবর দিচ্ছে শ্রাদ্ধ করার জন্য। তাহলে মহানাম শতপথী কে, কি মনে হয়? মানে একজন পণ্ডিত যিনি শ্রাদ্ধ শান্তি করেন। পুরোহিত হবে কোনো একটা। পুরোহিত, পুরুত, তাকেই খবর দেওয়া হচ্ছে, সেই আসবে। শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা সব আয়োজন এরা করে দিলে ও সে কাজটা করবে। তাহলে মহানাম শতপথীকে খবর দেয়, লাইনটা দাগ দাও। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, মহানাম শতপথীকে কেন খবর দেওয়া হয়েছিল? মহানাম শতপথীকে কেন খবর দেওয়া হয়েছিল? এই প্রশ্নটার পাশে অবলিক দিয়ে আরেকটা প্রশ্ন লেখো, এ কাজ বলতে কোন কাজের কথা বলা হয়েছে? কোন কাজ? এ কাজ মানে কোন কাজ? স্যার মহানাম শতপথী খবর দিলে কোশ্চেনটা কি বলবো? মহানাম শতপথীকে কেন খবর দেওয়া হয়েছিল? আর একটা বললাম, অথবা দিয়ে লেখো এ কাজ বলতে কোন কাজ, যে কাজটা সেই কাজের জন্যই খবর দেওয়া হয়েছিল। তাহলে শ্রাদ্ধ শান্তি সারার জন্য মহানাম শতপথীকে খবর দেওয়া হয়েছিল, তিনি এসেই শ্রাদ্ধ শান্তি করবেন। কিন্তু মহানাম শতপথী এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। এইখানে লুকিয়ে আছে কটা গ্রাম ভেসে যাওয়ার ইঙ্গিত। মহানাম শতপথী অনুরূপ মানে এরকম, এই গ্রামের মতো, অনুরূপ মানে এরই মতো, এই গ্রামের মতো, আরও দুটি গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে, একই রকম শ্রাদ্ধ শান্তি সেরে এইখানে তারপরে ফিরবে। তার মানে বোঝা যাচ্ছে এই গ্রামে যেমন মারা গেছে তেমনি এই বন্যাতেও আরও দুটো গ্রামে অনুরূপ মানে একইভাবে মারা গেছে। এটাই বোঝালো তো মনে হয় নাকি? হ্যাঁ স্যার। অনুরূপ না হলে বলতো না। তাহলে অনুরূপ আরও দুটো গ্রামে, তাহলে এই গ্রামটাকে নিলে কটা গ্রাম হচ্ছে? তিনটে। সরাসরি না বলা হলেও কথার মধ্যেই কিন্তু কথা রয়েছে, সেটাকেই আমাদের খুঁজে নিতে হবে। তাহলে এখানে সুন্দরবনের বাদা অঞ্চলের উৎসবদের গ্রামের সাথে সাথে আরও দুটো গ্রাম ভেসে গেছে, তিনটে গ্রামের কথাই বলা হয়েছে। এখন মহানাম শতপথী দিয়ে গেল শ্রাদ্ধ শান্তি সারার জন্য অন্য গ্রামে কাদের বাড়িতে আগে যাবে? যাদের বাড়িতে সে যথেষ্ট প্রণামী পাবে সেই বাড়িতেই আগে যাবে, নাকি উৎসবের বাড়িতে আগে আসবে যেখানে সে কিছুই পাবে না? এমন বাড়িতে মহানাম শতপথীর মতো পুরোহিত যাবে নাকি আগে? যাবে? যাবে না। তাহলে আগে সে সেই সমস্ত বাড়িতে যাবে যেখান থেকে তার প্রাপ্তি আছে, লাভ আছে, সেখানে শ্রাদ্ধ শান্তি আগে সেরে টেরে তারপরে এখানে ফিরবে। তারপরে উৎসবের মতো মানুষের বাড়ি থেকে তো কিছুই পাওয়ার নেই, আর উৎসবের তো সবাই হারিয়ে গেছে, তো ফলে এর বাড়িতে পরে গেলেও হবে। এদিকে গ্রামবাসী অন্যেরা মাছ, গুগলি, কাঁকড়া যা পারছে ধরতে লেগেছে। মাছ, গুগলি, কাঁকড়া সব জাল টাল দিয়ে, বড়শি দিয়ে, ছিপ দিয়ে, জাল দিয়ে সব মাছ ধরার চেষ্টা করছে, কাঁকড়া টাকড়া ধরছে। গুগলি মানে বলেছিলাম, গুগলি কি? ছোট শামুক, ছোট ছোট সে গোল গোল শামুকগুলো গুগলি, যেগুলো ডুবে ডুবে হাঁসের খাবার, হাঁস ডুবে ডুবে খায়। গুগলির থেকে আরও ছোট সাইজে তাকে গেঁড়ি বলে, গেঁড়ি গুগলি। যাই হোক, মানুষের খাবার নেই তাই গুগলিও খায়। তাহলে মাছ, কাঁকড়া, গুগলি এগুলো পাচ্ছে, এগুলো ধরছে গ্রামবাসীরা। কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। যাই হোক, উৎসবকে সাধন বলে। উৎসবকে সাধন কি বলে? উৎসব তো বড় কথা বলে, সাধন তো বড় কথা বলে, উৎসবকে বলেই যায়, বেশি কথা বলে। দাগ দাও, উৎসবকে সাধন বলে, দাগ দাও। প্রশ্ন লেখো, উৎসবকে সাধন কি বলে? উৎসবকে সাধন বলে
তুমি একা কলকাতা যাব বলে নেচেই বা উঠলে কেন? হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে কলকাতা থেকে খবর এসেছিল। কলকাতা থেকে খবর এসেছিল। কে খবর পাঠিয়েছিল কলকাতা থেকে? বাসিনী। বড় বাড়ি বাসিনীকে দিয়েই খবর পাঠিয়েছে। আর বাসিনী কাদের হাত দিয়ে খবর পাঠাবে বলে মনে হয়? তার বোন এবং তার ভাই। তার বোন আর তার ভাজ, তাদেরকে দিয়ে খবর পাঠিয়েছে। তারাই গ্রামে বলেছে এরকম আমাদের বাসিনী যে কলকাতায় মনিব বাড়িতে থাকে, তাদের বাড়িতে একজন কাজের জন্য লোক লাগবে, তো গ্রামের কেউ যদি যেতে চায়। কিন্তু কেউ যায়নি, কোনো পরিবার থেকে যায়নি, কিন্তু উৎসব যাওয়ার জন্য উৎসাহ দেখেছিল। উৎসাহ, অতি উৎসাহ দেখিয়েছে, সেটাই সাধন দাসের কাছে একটু ব্যঙ্গ বিদ্রুপাত্মক হয়ে গেছে। এরকম তুমি এত বেশি নেচে উঠলেই বা কেন? হ্যাঁ, যাবে বলে নাচানাচি করলে কেন? এত উৎসাহ তোমার কিসের? কলকাতা যাবো বলে তুমি নেচেই বা উঠলে কেন? দেখো কেউ তো যেতে চাইছে না। কেন? অনেকে ক্ষতিপূরণ পাবে তো, সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? সরকার বলেছে যাদের ঘর টর ভেঙে গেছে, ভেসে গেছে, তারা খরচা পাবে, ঘর টর করতে খরচা পাবে। তো তুমি সেই খরচাটা তো তাহলে চলে গেলে পাবেই না। উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে যায়। কী কারণে বুদ্ধিমান সাজতে চেয়েছিল কে জানে? হ্যাঁ, বুদ্ধিমান সাজতে যায়, ও কথা এমন একটা বলে, সেই কথাটার ভাবটা এরকম, ও যেন নিজেকে বুদ্ধিমান ভেবে কথাটা বলছে, অনেক ভেবে চিনতে। সেটা একটা কথা বটে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি যদি চলে যাই তাহলে আমি তো ঘর করার টাকা পাবো না। সেটা একটা কথা বটে, মানে সেটা তো একটা কথা। তাহলে কোন কথা? কলকাতায় গেলে সরকার যে ঘর করার টাকা দেবে বলছে, সেই খরচা তো সে পাবে না। তাহলে এই লাইনটা দাগ দাও, সেটা একটা কথা বটে। এই লাইনটা দাগ দাও, এই অংশটা, সেটা একটা কথা বটে। প্রশ্ন লেখো, কোন কথা? এখানে কোন কথার কথা বলা হয়েছে? ঝড় জলে কার কি হলো? মা ভাই বোন আছে না গেছে? কোথায় গেছে? ভেসে গেছে, মাতলার গর্ভে ভেসে গেছে, তলিয়ে গেছে, হারিয়ে গেছে। তা মা ভাই বোন বেঁচে আছে না গেছে? তো বাসিনী দেখতে আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। তার বোন আর ভাজ, তার মানে কার? বাসিনীর বোন আর ভাজ। আমি বলছিলাম ভাজ মানে কি? যাকে ভাজা ভাজা করা হয়, বৌদি। তাহলে বাসিনীর বাসিনীর বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। কি কারণে যাচ্ছিল? লাইনটা দাগ দাও, প্রশ্ন হবে। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল, লাইন দাগ দাও, প্রশ্ন লেখো। কার বোন আর ভাজ কেন কলকাতা যাচ্ছিল? তো ওরা কলকাতা যাচ্ছিল কারণ ওরা কিছুকাল ঠিকা কাজ করবে। ঠিকা কাজ করবে কলকাতায় গিয়ে, এর বাড়ি ওর বাড়ি ঠিকা কাজ করবে। ঠিকা কাজ, যারা পরিচারিকার কাজ করে, দেখবে একটা বাড়ি দিয়ে সবাই কাজ করে তা নয় কিন্তু। এই বাড়ি ও বাড়ি ও বাড়ি, অনেকগুলো বাড়ি কলকাতাতে যারা কাজ করে তারা ভোর ভোর বেরোয়, অনেকেই আছে। দেখা গেল 2-5টা বাড়ি একসঙ্গে ঠিকা কাজ করে আবার সন্ধেবেলায় ফিরে যাচ্ছে ট্রেন ধরে। তাহলে কলকাতায় এরা আসছিল ঠিকা কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। উৎসব আগে একবার কোথায় গিয়েছিল? কলকাতায়। বাসিনীর মনিব বাড়িতে কিন্তু না, কলকাতায় গিয়েছিল কোনো না কোনো কাজে, কারোর না কারোর সঙ্গে কলকাতায় গিয়েছিল। বাসিনীর মনিব বাড়িতে যাওয়ার উদ্দেশ্য নয়, বাসিনীর মনিব বাড়িতে যায়নি। তবে হ্যাঁ, কলকাতায় গিয়েছিল, তো ওই আসা যাওয়ার পথেই বাসিনীর মনিব বাড়ি দেখে এসেছে। তাহলে কলকাতা গিয়েছিল, উৎসব আগেও একবার কলকাতা গিয়েছিল। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরের থেকে, পরিষ্কার বলে দিয়েছে বাইরের থেকে দেখেছিল, ঘরের ভেতরে ঢোকার সুযোগ হয়নি। তার মানে বাসিনীর মনিব বাড়িতে মোটেও যায়নি, কলকাতায় গিয়েছিল কোনো না কোনো কাজে। তো ঘর বাড়ি দেখে এসেছে বাইরের থেকে, বাইরের থেকে দেখে এসেছে, মানে বাইরের থেকে মানে রাস্তা থেকেই হবে কি, তাই তো? বার বাড়িতে ঠাকুর দালান আছে। বার বাড়ি, মূল বাড়ির বাইরের দিকে আছে ঠাকুর দালান। দালান দেখবে বড় টানা বারান্দা, আর থাম থাকে, পিলার দেওয়া থাকে,
এইটা হচ্ছে দালানওয়ালা বাড়ি, পিলার, বড় বড় পিলার দেওয়া আছে, হ্যাঁ, মোটা মোটা পিলার দেওয়া আছে, আর টানা বারান্দা বিশেষ। তো এরকম দালান বাড়ি আছে, ঠাকুর দালান। মন্দিরের মাথায় পেতলের ত্রিশূল আছে, ব্র্যাকেটে রাখবে বার বাড়িতে ঠাকুর দালান, এটাকে ব্র্যাকেটে রাখবে। কোন ঠাকুরের মন্দির আছে? শিব ঠাকুরের। শিব ঠাকুরের। তো বার বাড়িতে ঠাকুর দালান আছে, এটাকে ব্র্যাকেটে রাখো। আর মন্দিরের মাথায় পেতলের ত্রিশূল, এটাও ব্র্যাকেটে রাখো। ওই মন্দিরে, শিব মন্দিরের মাথায় একটা পেতলের ত্রিশূল আছে। বাসিনীর মণিপ বাড়িতে হেলা ঢেলা ভাত, হেলা ঢেলা মানে অবহেলা, এদিক ওদিক ঢেলে রাখা হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাত। এত চাল এত ভাত, এত চাল এত ভাত। তার মানে কারোর বাড়িতে যদি হেলা ঢেলা ভাত হয়, তাহলে বোঝাই যাচ্ছে তাদের বাড়িতে অনেক চাল, তাদের বাড়িতে অনেক অর্থ আছে, বড়লোক বেশ। যেখানে এক মুঠো ভাতের জন্য একটা মানুষ মরেই যাচ্ছে, আর একটা বাড়িতে চাল ভাত মানে টাকা পয়সার অঢেল ছড়াছড়ি। তাহলে বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা ভাত, এ গল্প গ্রামের সবাই শুনেছে, এই অংশটুকু দাগ দাও। এ গল্প গ্রামের সবাই শুনেছে, এটা দাগ দাও। এ গল্প গ্রামের সবাই শুনেছে। প্রশ্ন লেখো, এ গল্প বলতে কোন গল্পের কথা বলা হয়েছে? বলো কোন গল্প? বাসিনীর মনিব বাড়িতে যে হেলা ঢেলা ভাত, সেটা। হ্যাঁ, এটা লিখে তারপরে আমাদের ভাষায় লিখবো, মানে আমাদের মতো করে চলিত ভাষায় লিখবো। আগে লিখে দেবো বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, অর্থাৎ বাসিনীর মনিব বাড়িতে কোনো অভাব নেই, এত 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 চাল ভাতের অভাব নেই, প্রচুর বড়লোক। এইগুলো কিন্তু শুনে এসছে। যাই হোক, এই গল্প শুধু উৎসব নয়, গ্রামের সবাই শুনেছে। বাসিনী কত বড় লোকের বাড়িতে কাজ করে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। তার মানে উৎসবের মনে হয়েছিল কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি, মানে কলকাতায় প্রচুর, বিশেষ করে বাসিনীর মনিব বাড়িতে গেলে তো খাওয়া জুটবেই, কারণ গল্প তো একবারে গ্রামের সবার মুখে মুখে। বাসিনী বড়লোকের বাড়িতে থাকে, সেখানে চাল ভাতের অভাব নেই, যাই একটু খেয়ে মেখে আসি। এই খিদে তো আর সহ্য হয় না। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। কেন উৎসবের মনে হয়েছিল বাসিনীর মনিব বাড়িতে গিয়ে কলকাতায় গিয়ে একটু খেয়ে মেখে আসি, সেটা সে বলতে পারে না, কিন্তু আমরা বলতে পারি উৎসবের কেন মনে হয়েছিল। সম্ভবত উৎসব ভালো মনের মানুষ, যে মানুষটা নিজেই ভালো, যার মন ভালো, সে দুনিয়াটাকে ভালো হিসেবে দেখে, ভালো চোখে দেখে, সে ভাবে দুনিয়ার সবাই ভালো। তাই আমি যখন কারোর ক্ষতি করিনি, আমি যখন কারোর অমঙ্গল করিনি, অমঙ্গল কামনা করিনি, আমি যখন কারোর অনিষ্ট করিনি, তার মানে সবাই আমার মঙ্গল করবে, ভালো করবে। সরল সহজ সরল মানুষগুলো কিন্তু এই ভাবনা নিয়ে চলে থাকে। তো উৎসবের মধ্যে এই ভাবনা, কিন্তু উৎসব এখনো পর্যন্ত তলিয়ে ভাবতে শেখেনি যে এই দুনিয়ার বহু মানুষ কিন্তু বড্ড হিসেবি, বড্ড স্বার্থপর, বড্ড আত্মকেন্দ্রিক, বড্ড কিপটে। উৎসবের মনে হয়েছিল যাই কলকাতায় বড় বড় লোকের বাড়ি, হ্যাঁ যাই, আমার কি আর এক মুঠো ভাত জুটবে না, যাই একটু খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল উৎসব বলতে পারে না, কিন্তু আমরা পাঠক কিন্তু বলতে পারি, বুঝতে পারি। যাই হোক, উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘর দোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। এক রাতের মধ্যেই সব পাল্টে গেছে, জীবনে তার ওলট পালট হয়ে গেছে। বউ ছেলে মেয়ে সব কিছু হারিয়ে কেমন যেন হয়ে যাচ্ছিল, কেমন হয়ে গেছে এক রাতের মধ্যে। মাথার ভেতরটা ঝিমঝিম করে, এত যন্ত্রণা, এত চাপ, এত ধাক্কা সে নিতে পারেনি। মাথার ভেতরটা যেন ঝিমঝিম ঝিমঝিম করছে, আর ভাবতে পারছে না, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। কোনো কথা যে একটু গুছিয়ে ভাববে, সব যেন একটু পরে সব গুলিয়ে ফেলে, গুলিয়ে যায়। খুব ভাবে সে, ভাবছে, এবারে ভাবছে, খুব ভাবে সে, না না না, এবারে একটু ভালো করে ভাবতে হবে, জোর করে ভাবতে হবে, ঠিক মতো গুছিয়ে ভাবতে হবে। এইবার সে গুছিয়ে ভাবছে, গুছিয়ে ভাবতে হচ্ছে, এইবার গুছিয়ে সব কিছু গোড়া থেকে। কি যে হলো তা এখনও দিশে হচ্ছে না, তেমন এখনও দিশে হচ্ছে না, দিশা খুঁজে পাচ্ছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না কি যে হঠাৎ করে হয়ে গেল। ভাবতে গেলেই শুধু এই
গত কয়েকদিনের কথা ভাবছে না, আরও একটু আগে থেকে ভাবছে, আগে থেকে স্মৃতিচারণা করছে। তার জীবনের আগের অনেকগুলো দিন থেকে সে ভাবতে শুরু করছে। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোজ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। মানুষ যখন অতীত স্মৃতিচারণায় ডোবে, মানুষ যখন অতীতের কথা ভাবতে থাকে, তখন তার ভাবনায় সেই কথাগুলো বেশি ধরা পড়ে। কোন কথাগুলো? দুঃখের কথাগুলো। শুধু কি দুঃখের? যে কথাগুলো তার মনে দাগ কেটে গেছে, যে কথাগুলো তাকে ভাবিয়েছে, যে কথাগুলো নিয়ে সে ভেবেছে, সেই কথাগুলোই ভাববে, সেই কথাগুলোই বেশি আসবে। সব ছোট ছোট কথাগুলো কি মনে পড়ে যায় নাকি আমাদের স্মৃতিচারণায়? মোটেও নয়। ভালো কথাও আসে, সুখের কথা আসে, আনন্দের কথা আসে, সুখস্মৃতি আসে, আবার দুঃখের, আঘাতের, সমস্যার, যন্ত্রণার, ট্র্যাজিক এইরকম ঘটনাও তো মনে পড়ে যায়। তাহলে উৎসবের সেই সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কোন সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে? না কিছু খারাপ স্মৃতি, কিছু কষ্টের, বেদনার, যন্ত্রণার, আবার কিছু ভালো মনে পড়ে যাচ্ছে। ভালো মনে পড়ে যাচ্ছে, পেট ভরে সবাই, তার বাড়ির সবাই এক রাতে পেট ভরে সেদিন খেয়েছিল, এটাও তো মনে পড়ে যাচ্ছে। এটাও তো পরিবারের সঙ্গে একটা সুখে দিন কাটানোর যে মুহূর্ত, সেটাও তো মনে পড়ে যাচ্ছে। কি মনে পড়ছে না? হ্যাঁ স্যার, হুম, মানে যেগুলো ওর মনে দাগ কেটেছে একদম সেগুলোই মনে পড়বে, সেগুলোই মনে পড়ে, আমাদেরও তো সেগুলোই মনে পড়ে। সব কথা মনে পড়ে নাকি? তাহলে উৎসবের মনে পড়ছে, গুছিয়ে যখন সে ভাবছে, সেই জায়গা থেকে মনে পড়ছে যে ধান ক্ষেতের কথা, ধান ক্ষেতের কথা। তাহলে ভাবতে গেলেই তার প্রথমে মনে আসছে ধান গাছে ধানে গোজ আসার আগে। গোছ মানে এক গোছা অর্থে নয়, এখানে গোজ মানে হচ্ছে ধানের শীষ। ধানে গোজ আসার আগে, বোঝা গেল ব্যাপারটা? ধান গাছে ধানের শীষ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যাচ্ছে, সবুজ রং চলে যাচ্ছে, ধান গাছগুলো তাহলে হলদেটে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, রং হারিয়ে ফেলছে, মাঠ ঘাট শুকিয়ে গেছে জলের অভাবে, প্রচণ্ড গরম, রোদ, অনাবৃষ্টি, মাঠের ধান মাঠে শুকিয়ে যাচ্ছে। আর তার উপরে যখন বৃষ্টি না হয়, ধান গাছে তো একটা যথেষ্ট পরিমিত বৃষ্টির দরকার হয়, জল জমা দরকার আছে ধানের গাছের গোড়ায়। তো তারপরে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে যখন বৃষ্টি হয় না, ধানের ক্ষেত যখন, মাঠঘাট যখন ফেটে যায়, চৌচির হয়ে যায়, তখন দেখবে ধান গাছে কিন্তু পোকাও লাগতে শুরু করে। বৃষ্টিতে ওই পোকাগুলো ধুয়েও চলে যায়। তাই মাঝে মাঝে ধান চাষের সময় কিন্তু বৃষ্টিরও দরকার হয়। ধান খেতে, ধান গাছে বৃষ্টির প্রয়োজন আছে। আর বৃষ্টি না হলে ওই যে পোকা লেগে কি করে, পুরো ধান গাছের সবুজ যে রঙটা ওটাকে শেষ করে ফেলে। আস্তে আস্তে ধান গাছের পাতাগুলো হলদেটে হয়ে গিয়ে তারপরে ফ্যাকাশে বিবর্ণ হতে থাকে। তাহলে প্রথমেই মনে পড়ছে ধানে গোজ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যাচ্ছে ধান গাছ থেকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল। কার্তিক মাসে ধান উঠবে আর এই আশ্বিন মাসে, তোমরা তো একটু হিসেব করে দেখে নাও, আশ্বিন মাস মানে পুজোর সময়। পুজোর সময় তো ধান মাঠে কিন্তু ধান গাছগুলো মোটামুটি ছোটো ছোটোই থাকে, ধানের শীষ যা হয়তো বেরোয় টোরে, এরকম একটা সময়। কার্তিক মাসের কথা বলছি, কিন্তু আশ্বিন কার্তিক মাসের কথা বলছি। আশ্বিন মাসে কিন্তু ধানে কিন্তু ছোটো ছোটো ধান গাছ, ধান খেতে। তারপরে কার্তিক মাসে কিন্তু ধানের শীষগুলো বেরোনো সময় আসে। তারপরে যে অঘ্রাণের শেষের দিকে, অঘ্রাণ পৌষের নাগাদ কিন্তু মাঠ থেকে ধান ওঠে, ওই যে দেখবে হেমন্ত শীতের আগে মাঝামাঝি। তাহলে দেখা যাচ্ছে কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল। কার্তিক মাসকে ব্র্যাকেটে রাখো। ধান গাছগুলো খড়ে পরিণত হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, শুকিয়ে খড় হয়ে গেছে। মাঠের ধান মাঠেই শেষ, ঘরে আর উঠতে হলো না লক্ষ্মীকে। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। দাগ দাও লাইনটা। তাহলে তা দেখে মানে কি দেখে বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ধান গাছের ধান খেতে ধান গাছগুলো শুকিয়ে যাওয়ার কারণে। বলো তো কার ক্ষেতের ধান নষ্ট হচ্ছে? কার ক্ষেতের ধান নষ্ট হওয়ার কারণে তার মাথায় হাত? উৎসবে তো নিজের ক্ষেত নেই। কার? সতীশ মিস্ত্রির। তাহলে সতীশ মিস্ত্রির জমিতে ধানগুলো কার্তিক মাসে শুকিয়ে খড় হয়ে গেল, আর তাই দেখে উৎসবের মাথায় হাত। কারণ
উৎসব তো সতীশ মিস্ত্রির জমিতে কাজ করেই কয়েক মাস বেঁচে ছিল। ও সতীশ মিস্ত্রির জমিতে কাজ করলে পারিশ্রমিক পাবে, পারিশ্রমিক পেত, সেই পারিশ্রমিকের সংসার চলতো। তাহলে আজকের যখন সতীশ মিস্ত্রির ধানও নষ্ট হচ্ছে, তাহলে উৎসবের তো কাজের আর আশা নেই না, পারিশ্রমিক পাবে কি করে? তো উৎসবকে অনাহারে থাকতে হবে, পরিবারকে অনাহারে থাকতে হবে। সতীশ মিস্ত্রির হরকুল, পাডনাই, মোটা 3 ধানে মড়ক লেগেছে। মড়ক, মড়ক মানে মড়ক কথাটা এসছে মহামারী থেকে, মহামারী, মড়ক, মহামারী, মড়ক লাগা, মহামারী মানে ব্যাপক ক্ষতি, একসঙ্গে প্রচুর মৃত্যু, তাই তো মহামারী, মড়ক। আর ঢালাও যখন ধানের ক্ষেতের পর ক্ষেত লোপাট হয়ে যাচ্ছে, ধান খেতে মড়ক লেগে যাওয়া, তাহলে মড়ক মানে মহামারী। তাহলে সতীশ মিস্ত্রির জমিতে 3 রকমের ধান, সেই 3 রকমের ধান পুরো শেষ। তাহলে এই 3 রকমের ধানের নামগুলোকে ব্র্যাকেটে রাখো। কি কি ধানের নামগুলো? কি কি? হরকুল, পাডনাই আর মোটা চালের ধান, মোটা চাল, মোটা, 3টেকে ব্র্যাকেটে রাখো। পাডনাই, হরকুল, মোটা, হরকুল, পাডনাই, মোটা। এখানে যে 3টে ধানের কথা আছে, তার মধ্যে একটা ধানের চালের কথা কিন্তু আগেই আছে, তাই না? বড় বাড়ির বড় বাড়ির কোন লোকেরা এই মোটা ধানের চালের ভাত খায়? বামুন ঝি চাকরেরা। কিন্তু এখানে যে হরকুল আর পাটনাই ধানের কথা আছে, সেই ধানের চাল কিন্তু বড় বাড়িতে উল্লেখ করা হয়নি, অন্য চাল রয়েছে। তাই এই পাটনাই আর এই হরকুলকে ওখানে কিন্তু গুলিয়ে ফেলবে না। ওখানে ছিল রামশাল, ঝিঙে চাল, কনকপানি, পদ্মজালি আর মোটা সাপটা। পাটনাই আর হরকুল ছিল না, মোটাটা ছিল, পাটনাই হরকুল ছিল না। দুটো জায়গাকে আলাদা করবে, হরকুল পাটনাইকে আলাদা রাখবে বড় বাড়িতে। ওই 5 রকমের চাল আর এখানে যে 3 রকমের ধান, তার মধ্যে দুটো কিন্তু এখানে নাই। মনে থাকবে? তাহলে এই সমস্ত ধানে মড়ক লেগেছে। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে, তাহলে উৎসবের এখন খাওয়া কি করে জুটবে? সতীশ মিস্ত্রির জমিতে যদি ধানে যদি মড়ক লাগে, তো উৎসবের মাথায় হাত পড়ে গিয়েছিল। আমি প্রশ্নটা বলেছি যে উৎসব কেন মাথায় হাত দিয়েছিল? তো তোমরা লিখে নাও, আগে যে লাইনটা দাগ দিতে বললাম তা দেখে উৎসবের মাথায় হাত দিয়েছিল উৎসব। প্রশ্ন লেখাও, উৎসব কি দেখে মাথায় হাত দিয়েছিল বা কি কারণে মাথায় হাত দিয়েছিল? উৎসব কি কারণে মাথায় হাত দিয়েছিল? তাহলে উৎসব মাথায় হাত দিয়েছিল, সতীশ মিস্ত্রির 3 ধানে মড়ক লেগেছে, মাঠের ধান শুকিয়ে খড় হয়ে গেছে। কারণ ধান খড় হয়ে গেলে তাহলে সে কি খাবে, কি করে কাজ করবে? কারণ সতীশ মিস্ত্রির কাজ করেই তো বেঁচেছিল, সতীশ মিস্ত্রির কাজ করে বেঁচেছিল উৎসব। এখন সাধন দাস লোকটা মোটেও ভালো নয়। সাধন দাস রীতিমতো ঠেস দিয়ে কথা বলে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে কথা বলে। তো সাধন দাস বলছে, উৎসব, তা মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? হ্যাঁ, মনিবের ধান যাচ্ছে তো মনিবের ক্ষতি হচ্ছে, তো তোর কাঁদার কি আছে, তুই কেন কাঁদছিস? কিন্তু উৎসব তো ভালো মনের মানুষ, উৎসব তো ওই রকম এত হিসেব নিকেশ বোঝে না। উৎসব নিজের কথাটা বুঝতে পারছে যে মনিবের ধান নষ্ট হলে তো আমরাও তো না খেয়ে মারা যাব, কাঁদবো না সাধনবাবু, হ্যাঁ কাঁদবো না? লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? আমরা কি চা খাবো না? এই ফিল্মটা ভুলেই গেছিলাম। ভুলে গেছিলে? কথাটা এরকম লাগছে না? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না আমরা, আমরা খাবো কি? ওই যে নদিয়ার একটা লোকের করোনা নিয়ে একটা কথা ভাইরাল হয়ে গেছে না? করোনাকে বলি, করোনা তুমি কি আমাকে ছেড়ো না, না ধরো না, তাহলে কি করোনা ধরবে না? যাই হোক, লোকটা এখন কষ্টে আছে, অসহায়, তাই লোকটার কথা নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ না করাই ভালো।
সত্যি সত্যি লোকটা মনের দিক থেকে কিন্তু কষ্ট পাচ্ছে যে লক্ষ্মী না আসতে আসতে, লক্ষ্মী বাড়িতে আসলোই না, উঠলোই না, তার আগেই দেখা যাচ্ছে সেধে ভাসান যাচ্ছে, বিসর্জন যাচ্ছে, ভাসান বিসর্জন। সেধে মানে যেচে, মানে সাত করে, মানে যেচে, মানে তাকে আর ঘরে আনতে না আনতে, ঘরের উঠতে না উঠতে সে ঘরের চৌকাটের আগেই আস্তে আস্তে আবার আবার বিসর্জনের পথে হাঁটা দিয়েছে। লক্ষ্মী সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, তাহলে ধান ওঠা মানেই তো ঘরে লক্ষ্মী আসা, তাহলে ধান না আসা মানেই লক্ষ্মী ভাসান যাওয়া, বিসর্জন যাওয়া। তাহলে মাঠেই লক্ষ্মী ভাসান যাচ্ছে, মাঠ থেকেই লক্ষ্মীর বিসর্জন হয়ে যাচ্ছে। তো আমরা কাঁদবো না এতটুকু? এই লাইনটা দাগ দাও। সেধে মানে ওই তো বললাম, সেধে মানে সাত করে, এখানে যেচে মানে আপনা আপনি, মানে নিজের থেকে। লক্ষ্মী নিজের থেকে বলছে না আমি যাব না, লক্ষ্মী নিজের থেকে বলছে আমি মাঠ থেকেই চললাম, মাঠ থেকেই লক্ষ্মীর ভাসান হয়ে গেল। সেধে মানে সাত করে, যেচে যাকে বলে, যেচে মানে উপযাজক হয়ে, কেউ ডেকে নিয়ে আসবে না। লক্ষ্মীর আসার কথা ছিল হাঁটি হাঁটি পা পা করে, কিন্তু লক্ষ্মী নিজেই কি করছে না, উপযাজক হয়ে বলছে না আমি কিন্তু আর উঠবো না, এবছর তোমাদের ঘরে আসবো না, আমি চললাম মাঠ থেকে, ভাসান বিসর্জন। হ্যালো স্যার, হ্যাঁ বলো। কোন লাইনটা দাগ দিতে বলে একটু বলুন। এই যে লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, যাচ্ছে পর্যন্ত দাগ দাও। প্রশ্ন লেখো, প্রসঙ্গ ও তাৎপর্য। আলাদা করে প্রসঙ্গ আসতে পারে 1 নম্বরের, আলাদা করে তাৎপর্য আসতে পারে 1 নম্বরের। এটা 5-এর লেখার দরকার নেই, একেরই লিখবে, প্রসঙ্গটা লিখবে আবার তাৎপর্য লিখবে, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, এটা ভেবে রাখবে। তাহলে আমরা খাবো কি? লক্ষ্মী না আসতে আসতে সেধে ভাসান যাচ্ছে, তা আমরা কি করে খাবো, বাঁচবো কি করে? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। উৎসব যখন একটু গুছিয়ে চিন্তা করছে, গুছিয়ে ভাববার চেষ্টা করছে, তখন তার আগে মনে পড়ে যাচ্ছে ধান খেতে আগুন লাগার কথা। ধান খেতে কি কেউ আগুন লাগিয়ে দিয়ে গেছে? এটাই কি মনে হচ্ছে নাকি? ধান খেতে আগুন লাগা মানে কি বুঝিয়েছে? ধানের ক্ষতি হওয়া। খরা, খরা, রোদ, অনাবৃষ্টি, খরা, প্রচণ্ড রোদ, সেই রোদে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। ধান খেতে আগুন লাগা মানে মাঠের ধান মাঠে শুকিয়ে যাচ্ছে, অনাবৃষ্টির কারণে, রোদের কারণে, খরার কারণে আগুন লাগার মতো অবস্থা। তাহলে ধান খেতে আগুন লাগার কথা মনে পড়ে। তারপরেই মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই রাতের কথা আমার মনে পড়ছে। মাঝখানে এতগুলো দিন সেইভাবে মনে পড়ছিল না, ও তো একেবারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, ও তো একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল, ও তো একেবারে অস্বাভাবিক প্রেতের মতো হয়ে গিয়েছিল। আজকে যখন কদিন পরে চাল চিবিয়ে জল খেয়েছে, একটু খিদেটা হয়তো একটু সামলানোর মতো হয়েছে, হ্যাঁ, খিদেটাকে একটু নিয়ন্ত্রণ করার মতো হয়েছে, তখন তার মনে পড়ছে আস্তে আস্তে সব আগের কথাগুলো মনে পড়ছে ঠিকঠাক করে। তাও মাঝে মাঝে মনে করতে গিয়ে মাথার ভিতরটা কেমন ঝিমঝিম করে উঠছে, চাপ পড়ছে, সব কেমন মাঝে মাঝে গুলিয়ে ফেলছে, আবারও গোড়া থেকে আবার ভাবছে। তাহলে গুছিয়ে চিন্তা করতে বসলে সবার আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরে মনে পড়ছে যে রাতে ঝড় হয় সেই রাতের কথা মনে পড়ছে, তারপরে মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই সন্ধেই অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল, সেই সন্ধেই অনেক দিন পরে পেট ভরে খেয়েছে। তাহলে বুঝতে হবে যে উৎসব বা তার পরিবার অনেক রাতে পেট ভরে খেতে পায়নি। কি তাই তো মানে বোঝাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। সেই রাতে সেই সন্ধে অনেক দিন পরে পেট ভরে খেয়েছে, তার মানে অনেক দিন ধরে পেট ভরে খেতে পারেনি। কোনো দিন একবেলা খেয়েছে, হয়তো বা ভর পেট নয়, আধ পেটা খেয়ে থেকেছে, কিন্তু সেই সন্ধেবেলায় অনেক দিন বাদে পেট ভরে খেয়েছিল। আমি বলেছিলাম যে সেই সন্ধেবেলায় অনেক দিন পরে পেট ভরে খেয়েছিল, তার মানে বুঝতে হবে সেই সন্ধেবেলায় শুধু তারা নয়, গ্রামের যত পরিবার ছিল সবাই কিন্তু পেট ভরে খেয়েছিল। তার মানে গ্রামে সেই সন্ধে সেই দিনকার কিছু না কিছু ছিল যা কিন্তু কোনো একটা উৎসব অনুষ্ঠান। আর সেই উৎসব অনুষ্ঠানের দিন মানুষ কি করে, সারা বছর খাক আর না খাক, খেতে পাক আর না খেতে পাক, সেই দিনটাতে একটু ভালোভাবে খাওয়া পড়ার মাধ্যমে, আনন্দের মাধ্যমে সময়টা কাটায়। তাই আগামীতে
যদি কোনো উৎসব অনুষ্ঠান থাকে, কারোর বাড়িতেও যদি কোনো উৎসব অনুষ্ঠান থাকে, তার দিকে লক্ষ্য করে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে সঞ্চয় করা হয়, যাতে সারা বছর অভাবে থাকলে, কষ্টে থাকলেও একটা সময় গিয়ে যেন সেই অভাব বা কষ্টটা সরিয়ে দিয়ে একটু আনন্দে নতুন করে জীবনের স্বাদটাকে উপভোগ করতে পারি। তাহলে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল, সেই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে খেয়েছিল, নুন আর লঙ্কা পোড়া দিয়ে খেয়েছিল। গুগলি, এত গুগলি সেদ্ধ, হিঞ্চে, হিঞ্চে আর গুগলি সেদ্ধ। হিঞ্চে, হিঞ্চে হচ্ছে হেলেঞ্চা, একটা শাক আছে হেলেঞ্চা শাক, জানো? কুলেখাড়া শাক দেখেছো? কুলেখাড়া, কুলেখাড়া শাক দেখেছো? হ্যাঁ, তো কুলেখাড়া শাকে কিন্তু কাঁটা আছে, অনেকটা কুলেখাড়া শাকের মতোই দেখতে। হেলেঞ্চা শাক অনেকে সেদ্ধ করে খায়, ভাজা করে খায়, হ্যাঁ, চচ্চড়ি করে খায়। তো গ্রামের দিকে এই যে হেলেঞ্চা শাক, কুলেখাড়ার শাক, এগুলো হচ্ছে জলা জায়গাতে হয়। তো সেই হেলেঞ্চা শাক তুলে নিয়ে এসে সেদ্ধ করে খেয়েছে, সঙ্গে গুগলি সেদ্ধ করেও খেয়েছে। তাহলে গুগলি সেদ্ধ, হিঞ্চে সেদ্ধ আর সাথে নুন আর লঙ্কা পোড়া দিয়ে আর ভরপেট ভাত খেয়েছে। ব্র্যাকেটে রাখবে ভাত খেয়েছে, ভাতের সঙ্গে কি কি ব্র্যাকেটে রাখবে? হেঞ্চে সেদ্ধ, গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া, এইগুলোকে ব্র্যাকেটে রাখো, চারটে জিনিসকে ব্র্যাকেটে রাখো। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা পেট ভরে খেয়েছিল। এই জায়গাটাকে আমরা এইভাবে থেমে পড়ব। আমরা যদি এইভাবে পড়ি, সেদিন গ্রামের সকল উৎসবরা, তাহলে কিন্তু একটু খটকা লাগবে, অর্থটাকে বুঝতে অসুবিধা হবে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল, মানে গ্রামের সবাই তো খেয়েছে, উৎসবরাও পেট ভরে খেয়েছে। তাহলে গ্রামের সবার সাথে সাথে উৎসবরাও সেদিন সন্ধ্যায়, সেদিন রাতে পেট ভরে খেয়েছিল। তাহলে কি বুঝতে হবে? গ্রামের নিশ্চয়ই একটা সার্বজনীন কোনো অনুষ্ঠান বা পূজা ছিল। হ্যাঁ, পূজা অনুষ্ঠান ছিল। খেতে খেতে চন্ননীর মা বলেছিল, খেতে খেতে চন্ননীর মা বলেছিল, দাগ দাও লাইনটা। খেতে খেতে চন্ননীর মা বলেছিল, লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। চন্ননীর মা কি বলেছিল? চন্ননীর মা কি বলেছিল? লিখেছ? হ্যাঁ, তো চন্ননীর মা বলেছিল, আরে দেবতার গতিক ভালো নয় কো। দেবতার গতিক, গতিক মানে লক্ষণ, দেবতার লক্ষণ। আসলে আকাশের দিকে তাকিয়ে বলছে মেঘ যেন কালো হয়ে আসছে, গতিক মানে লক্ষণ কিন্তু ভালো নয়। হ্যাঁ, দেবতার লক্ষণ, দেবতার মতিগতি কিন্তু ভালো ঠেকছে না। তার মানে দেবতা কিছু একটা ঘটাতে চলেছে, বিপদের একটা অশনি সংকেত পাচ্ছে চন্ননীর মা। তাহলে দেবতার গতিক ভালো নয় কো। নৌকো নিয়ে যারা বেরিয়েছে বুঝিবা বোর্ড মারা পড়ে। নৌকো নিয়ে, লৌকো মানে নৌকো, তাহলে নৌকো নিয়ে যারা বেরিয়েছে, মানে নৌকো নিয়ে যারা বেরিয়েছে, মানে নৌকোতে করে যারা গেছে মাছ টাছ ধরতে, নদীতে গেছে। বুঝিবা মানে বুঝিবা, হয়তোবা বোট মারা পড়ে, মানে বোট শুদ্ধ মারা পড়ে, নৌকো নিয়ে ডুবে যায়, নৌকো শুদ্ধ ডুবে যাবে, নৌকো সহ তারাও ডুবে যেতে পারে। এ কথাটাও বেশ মনে পড়ে। এই লাইনটা দাগ দাও, 5 মিনিটস। এ কথাটা দাগ দাও, প্রশ্ন লেখো। এ কথাটা বলতে কোন কথার কথা বলা হয়েছে? কোন কথা, কোন কথা মনে পড়ে? তাহলে এই কথাটা বেশ মনে পড়ে। মনে পড়ে যে চন্ননীর মা বলেছিল যারা নৌকো নিয়ে বেরিয়েছে তারা নৌকো শুদ্ধ, বোট শুদ্ধ ডুবে মারা পড়বে। এই কথাটাও বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে, তারপরে সেই ভয়ঙ্কর ধাক্কাটার কথা মনে পড়ে যাচ্ছে, প্রচণ্ড আঘাত। তারপরে মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে, মনে পড়ছে তার সেই লড়াইয়ের কথা। মাছ খুঁটিটাকে ধরে মাটির দিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে আর ডেকে যাচ্ছে ভগবানকে। আর মা বসুমতী কি করছে? মা বসুমতী সেই খুঁটিটাকে ধরে রাখতে চাইছে না। মা বসুমতী মানে ধরিত্রী, পৃথিবী, সেই খুঁটিটাকে
বলছে মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায় না, খুঁটিটাকে রাখতে চাইছে না, যেন মনে করছে মা বসুমতী কি করতে চাইছে, খুঁটিটাকে একদম উগরে ফেলে দেবে, উগরে ফেলে দেবে। কিন্তু তবুও জোর করে মা বসুমতীর দিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে উৎসব। আর উৎসব ডেকে যাচ্ছে ভগবান 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 বাঁচাও এই যাত্রায়। তারপর বিদ্যুৎ চমকের ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। বিদ্যুৎ চমক, তাহলে বিদ্যুৎ চমকের ক্ষণিক আলোয় যখন বিদ্যুৎ ঝলকায় তখন এক মুহূর্তে ওইটুকু জায়গাতে যা দেখতে পাওয়া যায় সেইটুকু সময়ে উৎসব দেখতে পেল যে মাতলা নদীর জল বাতাসের চাবুকে ছটপটিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছে। সফেন জল, সফেন মানে কি? ফেনাযুক্ত জল। হ্যাঁ, ফেনাযুক্ত জল, জল একবারে ফেনাযুক্ত জল এমন ছুটে আসছে, চারদিকে যেন সাদা সাদা সাদা। ব্যাস মুহূর্তের মধ্যে সব ডুবিয়ে দিয়ে চলে গেল, ভাসিয়ে দিয়ে চলে গেল, সব ঘোলামেলা, সব ঘোলামেলা মানে সব গুলিয়ে দিয়ে চলে গেল, সব তালগোল পাকিয়ে দিয়ে চলে গেল, একাকার করে দিয়ে চলে গেল, একাকার। তারপর থেকে সব এলোমেলো। কি হলো, কি হলো মুহূর্তের মধ্যে, কি হলো কিছু বুঝে উঠতে পারা গেল না। সব কোথায় যেন হারিয়ে গেল, এদিকে সে সেদিকে, সব এলোমেলো বিচ্ছিন্ন হয়ে গেল। কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? তুমি মানে কে আর আমি মানে কে? তুমি কোথায়, তুমি কোথায় গেলে, তুমি কে? চন্ননীর মা, উৎসবের বউ, উৎসবের স্ত্রী কোথায় গেল মুহূর্তের মধ্যে? আর আমি মানে উৎসব, উৎসব কোন দিকে, উৎসবের বউ কোন দিকে, ছেলে মেয়েরা কোন দিকে, কাউকে কেউ খুঁজে পাচ্ছে না। উৎসব নাইয়া কোন দিকে গেল? পিং হরিচরণ নাইয়া লেখা ছিল কোথায়? পিতার, হ্যাঁ, কৌটোর মধ্যে যে জমি চেয়ে দরখাস্তের নকল, সেখানে লেখা ছিল পিতার নাম হরিচরণ নাইয়া। তাহলে সেই কাগজ সহ কৌটোটা বা কোথায় গেল ভেসে? ওহ, বড় সুন্দর কৌটোখানি গো, বড় সুন্দর কৌটো ছিল, বড় সুন্দর, কি সুন্দর কৌটোখানি ছিল। চন্নুনীদের যদি রেখে যেত ভগবান, ভগবান যদি চন্নুনীদের রেখে যেত, সবাই যদি বেঁচে থাকতো, তাহলে উৎসবের বুকে শত হাতির মতো বল, শত হাতি, 100খানা হাতির বল শক্তি একসাথে। তার মানে এই যে বল, এই বলটা কি মনের না শরীরের, শরীরের না মনের জোর? মনের জোর। মনের জোর, মনের জোর। পরিবার যদি সাথে থাকে, মনের জোর, পরিবার যদি সাথে থাকে, যত আঘাত আসুক, যত ঝড়ঝাপটা আসুক, যত বিপদ আসুক, অনেক টাকা লোকসান হয়ে যাক, অনেক ক্ষতি হয়ে যাক, কিন্তু পরিবারের সদস্যরা, পরিবারের সবাই ভালো আছে, পরিবারের সবাই একসাথে আছে, তারপরে মানুষ কিন্তু আবার মনের জোরে উঠে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু পরিবারের মানুষই যদি চলে যায়, পরিবারের সদস্যই যদি চলে যায়, তাহলে মানুষের আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অনেক সময় হারিয়ে যায়। তাহলে উৎসব এখন ভাবছে আমার ঘর বাড়ি গিয়েছে, গিয়েছে, ঘর ভেঙে পড়েছে, চাল ভেঙে পড়েছে, কৌটো টৌটো আসবাবপত্র জিনিসপত্র সবই ভেসে গেছে, যা হতো হতো হয়েছে হয়েছে, কিন্তু শুধু যদি আমার স্ত্রী ছেলে মেয়েরা বেঁচে থাকতো, তাহলে তো দুনিয়ার সমস্ত মানুষের থেকে অনেক বেশি মনের জোর আমার, শত হাতির মতো বল থাকতো আমার, আবার আমি ঘুরে দাঁড়াতে পারতাম, আবার আমি আগের মতো সব কিছুকে ফিরে পেতে পারতাম। কিন্তু এখন, এখন আর কেন বাঁচবো, কার জন্য বাঁচবো? মনের জোর ভেঙে শেষ। তাহলে চন্নুনীদের যদি রেখেও যেত ভগবান, ভগবান যদি চন্নুনীদেরকে কেড়ে না নিত, তাহলে উৎসবের বুকে শত হাতির মতো বল থাকতো আজ। দাগ দাও লাইনটা, তাহলে থেকে দাগ দেবে, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। প্রশ্ন লেখো, উৎসবের বুকে কখন শত হাতির বল থাকতো? উৎসবের বুকে কখন শত হাতির বল থাকতো? তাহলে তার ছেলে মেয়েরা যদি, স্ত্রী ছেলে মেয়েরা যদি বেঁচে থাকতো, তাহলে শত হাতির মতো বল থাকতো। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো বেঁচে থাকার জন্য, দরকার হলে ভিক্ষে করতো, সবাই মিলে ভিক্ষে করতো, কৌটোটা নিয়ে ভিক্ষে বেরোতো, কিন্তু সবাই তো পাশে পাশে থাকতো, একসাথে থাকতো, সবাই একসাথে থাকতো, তাই ভিক্ষে করেও তারা বেঁচে থাকতো, টিকে থাকতো, আবার ঘুরে দাঁড়াতো। সতীশবাবুর নাতি ফুট খায়,
ফুড মানে তো বেবি ফুড বলা হয়েছে। সতীশবাবুর নাতি ফুড খায়, সতীশবাবুর নাতি ফুড খায়, ফুড মানে বেবি ফুড। তার মানে সতীশবাবুর নাতির বয়স খুবই কম, এই কৃত্রিম খাবারের দরকার হচ্ছে খাবারের ঘাটতির কারণে। তাহলে অনেক হয়তো বেবি ফুডের কৌটো রয়েছে, তাহলে একটা খালি কৌটো উৎসব চেয়ে নিয়ে এসেছিল। সতীশবাবুর নাতি ফুড খায়, এটাকে ব্র্যাকেটে রাখো, প্রশ্ন আসতে পারে কার নাতি ফুড খায়। তাহলে সতীশবাবুর নাতি ফুড খায়, এটা ব্র্যাকেটে। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল, কার বাড়ি থেকে কৌটো চেয়ে এনেছিল, কি ধরনের কৌটো, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। দাগ দাও, উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। তাহলে সতীশবাবুর বাড়ি থেকে বা সতীশবাবুর কাছ থেকে উৎসব কৌটোটা চেয়ে নিয়ে এসেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়, এমন কৌটো থাকলে দরকারে ফুটিয়ে নেওয়া যায়। ওই কৌটোটা নিতে ভিক্ষাতে বেরোতো, ওই কৌটোটা নিয়ে ভিক্ষা করতো, ওই কৌটোতে পয়সা টয়সা সব সংগ্রহ করতো ভিক্ষার। আবার ওই কৌটোটাকে কাজে লাগিয়ে ওই কৌটোতে কিছু চাল ডাল দিয়ে কি করতো না, ওটাতেই ফুটিয়ে নিত। তার তো আর হাঁড়ি কুড়ি কিছুই নেই তাদের, তাহলে কি করবে না, ভিক্ষা করতে করতে হয়তো রাস্তার পাশে গোটা তিনেক ছোট ছোট ইট রেখে বা ভাঙা ইট বা আস্ত ইট রেখে কৌটোটা যদি ওর উপরে বসিয়ে দেওয়া যায়, নিচ দিয়ে যদি কাঠের হোক, কাগজ পাতা পুঁতি এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, তাহলে সেই কৌটোতে চাল ডাল আর একটু জল দিলে স্বাভাবিকভাবে ফুটবেই, খাবার তো তৈরি হবেই। তাহলে দরকার মতো ওই কৌটোটাকে ব্যবহার করতো ফুটিয়ে নেওয়ার কাজে, ফুটিয়ে নেওয়া মানে রান্না করার কাজেই ব্যবহার করতো। আবার ওই কৌটোটা নিয়ে তারা ভিক্ষাও করত। চমৎকার কৌটো গো। ভাবছে 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 ভাবছে, কাঠ কাটতে কাটতে ভাবছে, কাঠ কাটতে কাটতে ভাবছে, কাটাইটা তুলছে নামাচ্ছে, তুলছে নামাচ্ছে, আবার কাটাইটা তুলছে নেমে গিয়ে কিছুক্ষণ অতীতের স্মৃতিতে ডুবে যাচ্ছে, ভাবছে। তাই কাটারিটা ওঠা নামা বন্ধ রয়েছে, কাট কাটার কাজে মাঝে মাঝে বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে। আর সেটা পড়েছে কার চোখে? বড় পিসিমার চোখে। কি হলো বাচ্চা? আরে হাত চালাও। হ্যাঁ কি চুপ করে বসে আছো যে বড়? আরে হাত চালাও। হ্যাঁ ওদিকে শুষছে কর্তা, কর্তা ওদিকে শুষছে মানে ধুঁকছে, মানে কর্তা যেন একেবারে শেষ অবস্থা, শুষছে মানে বুঝতে পারছো তো, মানে একটা হাঁপ উঠে গেছে, হাঁপ হাঁপ হাঁপছে, হাঁপ হাঁপ উঠে গেছে, মানে শ্বাস শ্বাস টানছে, শুষছে মানে তাই। ওদিকে কর্তা শুষছে, হোম হবে, হোম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের স্বস্তি নেই। হোম হলে তবেই তো কর্তাকে বাঁচানো সম্ভব হবে। হ্যাঁ ওদিকে হোম হবে, আর সেই হোমের কাঠ কাটার জন্য তোমাকে আনা হয়েছে, আর তুমি কাঠগুলো দাঁড়িয়ে দেখছো। হ্যাঁ তাড়াতাড়ি হাত চালাও। বড় পিসিমা খনখনিয়ে ওঠে, বড় পিসিমা খনখনিয়ে উঠছে। কিন্তু বড় পিসিমা খনখনিয়ে উঠলে কি হবে? উৎসবের তো খিদে লেগেছে, এতগুলো দিন সেই অর্থে খায়নি, অনেক দিন তো ভাতই খায়নি, তাহলে এত খিদেতে এত ক্লান্তি নিয়ে সে কতখানি আর কাজ করতে পারে। তাই বলছে বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, খিদে লেগেছে। তোমাদের মতো গরিব মানুষগুলো শুদ্ধ খিদে, শুদ্ধ খিদে, সারাক্ষণ শুধু খাই খাই করতে থাকো, আরে কাজের দেখা নেই, শুধু খাই খাই। হ্যাঁ এই শোনো কথা, খিদে লেগেছে। আরে ভাত নামলেও খাওয়া নেই এখনো, ভাত যদি নামে উনুন থেকে এক্ষুনি খাওয়া নেই। এখন কোথায় খাওয়া? তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিক নতুন বিধান দিয়েছে, তান্ত্রিকের নতুন নিয়ম নতুন বিধান, লাইনটা দাগ দাও, তান্ত্রিকের নতুন বিধান হলো। বলো তান্ত্রিকের নতুন বিধান বা নতুন বিধান কি? তান্ত্রিক কি নতুন নিয়ম করেছে, নিয়ম বিধান দিয়েছে? হ্যাঁ তান্ত্রিক নতুন বিধান দিয়েছে যে সব রান্না বান্না শেষ করে রাখো, কিন্তু হোম হওয়ার পরেই খাওয়া দাওয়া, তার আগে খাওয়ার ব্যাপার নেই। কিন্তু আমার এটা মনে হয় যে তান্ত্রিকের এটা নতুন বিধান নয়, না, হোম হওয়ার আগেই খাওয়া যাবেই,
হোম হওয়ার আগেই কিন্তু খাওয়ার কাজ শেষ করা যাবে, খেতে পারা যাবে, কিন্তু হোম চলাকালীন আর খাওয়া দাওয়া যাবে না। তারপরে হোম হওয়ার পরে খাওয়া দাওয়া যাবে, কিন্তু হোম হলে খেয়েও, তার মানে হোম হওয়ার আগে খাওয়া যাবে না, এটাই তো বড় পিসিমা বলছে। কিন্তু আমরা এর আগেই কিন্তু বুঝিয়েছি যে বড় বউয়ের কথা মতো হোম হওয়ার আগেও খাওয়া যাবে। কি ছিল কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রেঁধে বেড়ে সবকিছু খেয়ে খেয়ে নিতে হবে, হোম শুরু হলে আর খাওয়া যাবে না। হ্যাঁ, এর আগে বড় বউ বলেছিল। তাহলে এখানে যখন বড় পিসিমা উৎসবকে বলছে যে তান্ত্রিকের নতুন বিধের নাকি সর্বস্ব রেঁধে রেখো, হোম হলে খেও, তার মানে হোম হওয়ার আগে খাওয়া যাবে না, বড় পিসিমা যেটা বলছে এটা আমার মনে হয় না যে এটা তান্ত্রিক বলেছে। আমার মনে হয় একটা গরিব মানুষকে খেতে দেবে না, হাড় কিপটে, হ্যাঁ, মন আদৌ বড় নয়, তাই যতখানি বাঁচানো যায়, যতখানি দেরি করা যায়। অমানবিক, নিষ্ঠুর। হ্যাঁ, তুমি হাত চালাও। উৎসব আবার কাট কাটতে থাকে। প্রত্যেকটা কাঠ 1.5 হাত লম্বা হবে, 1 হাত আর হাফ, 1.5 হাত। 1.5 হাতকে ব্র্যাকেটে রাখো। প্রত্যেকটা কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটা সে তোলে আর নামায়, তোলে আর নামায়। গায়ে জোর আছে তোলার জন্য? না স্যার। তাহলে কিসের জোরে সে তুলছে নামাচ্ছে? মনের জোরে। মনের জোরে তুলছে আর নামাচ্ছে। ওই যে ফুটন্ত ভাতের গন্ধ, ভাত ফুটছে, সেই ফুটন্ত ভাতের গন্ধ, সেই গন্ধ সে পাচ্ছে, তাকে বড় উতলা করে। আরে ভাত খাবো, ভাত ফুটছে, তারপরে ভাত নামলেই আমাকে বোধহয় খেতে দেবে, এই তাড়াতাড়ি হাত চালাই। তুলছে, নামাচ্ছে কাটারিটা। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। এদিক ওদিক তাকালো কেউ আশেপাশে আছে কিনা দেখতে। বাসিনী তো কথা দিয়ে গিয়েছিল যে হাত চালিয়ে কাজ করতে বলেছিল, আর তাগে বাগে এসে দিয়ে যাবে খাবার। তো বাসিনী নিয়ে এসছে ঝুড়ি বোঝাই শাক, শাক ধুতে এসছে। শাক ধুতে এসেছে, উৎসবের কাছাকাছি এসে শাক ধোবে, আর সেই সুযোগে উৎসবের হাতে কি তুলে দেবে? ঠোঙা। একটা ঠোঙা। একটা ঠোঙা। ঠোঙায় কি আছে? ছাতু। ছাতু। তাহলে ঝুড়ি বোঝাই শাক উঠোনে ধুতে আসে, আর ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, একটা ঠোঙাকে ব্র্যাকেটে রাখো। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল থেকে। যে দাদা তাড়াতাড়ি যাও, এই ছাতুটা খেয়ে এখানে কিন্তু খাবে না, হ্যাঁ, এখানে কিন্তু জল টল খাওয়া টাওয়ার মতো উপায় নেই, এখানে দাঁড়িয়ে ছাতুও খাবে না, তাড়াতাড়ি যাও, গিয়ে রাস্তার কল থেকে ছাতু খেয়ে রাস্তার কল থেকে জল খেয়ে আসো। রাস্তার কলকে ব্র্যাকেটে রাখো। দেরি করো না মোটে, তুমি কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও, দেরি করো না। দেরি করলে কী হবে? যদি কেউ দেখতে পায়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার আর খাওয়া জুটবে না, তোমার সাথে আমাকেও কিন্তু ফেঁসে যেতে হবে। এই পিশাচের বাড়ি কেমন তা জানো নি দাদা? দাদা, এই বাড়ি তো নয়, নামে বড় বাড়ি, কিন্তু এই লোকগুলো বড় পিশাচ। এই পিশাচের বাড়ি তুমি জানো না? হ্যাঁ, এরা তো মানে মানুষের রক্ত শুষে, একেবারে পিশাচ, নরপিশাচ। গরিবের গতর এরা সস্তা দেখে, এরা ভাবে গরিব লোক মানুষ না, গরিব মানুষের গতর, গরিব মানুষের পরিশ্রম বলে কিছু নেই, গরিব মানুষের গতরকে এরা সস্তা ভাবে, সস্তা, বিনা পয়সায় কাজ করে নেওয়া ধান্দা। উৎসব জিজ্ঞেস করছে, আচ্ছা কে মরতেছে? হ্যাঁ বাসিনী, বাসিনী কে মরছে? উৎসব তো জানে না কিছু। তখন বাসিনী বলছে, আরে তেকেলে বুড়ো, তেকেলে বুড়ো, মানে যার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, সেই তেকেলে বুড়ো। বলো তো, 3 কাল চলে গেছে। আমাদের জীবনে 4টে পর্যায়, 4টে কালের পর্যায় আছে, তার মধ্যে 3টে চলে গেছে বুড়ো কর্তার জীবন থেকে, এখন শেষ কালে এসে পৌঁছেছে। কি কি চলে গেছে? মানে শৈশব চলে গেছে, যৌবন চলে গেছে, প্রৌঢ়ত্ব চলে গেছে। শৈশব, যৌবন আর প্রৌঢ়ত্ব 3টে কাল চলে গেছে। তেকেলে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখন বার্ধক্যে এসে পৌঁছে গেছে, 82 বছর বয়স, তাই না? তাহলে তেকেলে বুড়ো। বাসিনীরও রাগ আছে, বিশেষ করে বড় পিসিমার ওপরে। শুধু পরিচারিকা, কাজের লোক বলতে পারে না,
কিন্তু এখন উৎসবের সামনে বাসিনীর সেই রাগটা প্রকাশ করে, বলছে তেকেলে বুড়ো, হ্যাঁ বাড়ির কর্তা, কিন্তু মরবে না। মরবে না কেন? লিভার ক্যান্সার হয়েছে, ডাক্তাররা বলে দিয়েছে আর বাঁচানো যাবে না, সে তো মরবেই। ওই যে হোমের যোগান দিচ্ছে, ওই যে দেখো 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 ওই মুটকি, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি। মুটকি মানে কে? বড় পিসিমা। বড় পিসিমা খেয়েছে দিয়েছে, ধুমসি হয়েছে, মুটকি হয়েছে। ওই যে মুটকি, বড় রাগ বাসিনীর ওর উপরে। ওই মুটকি উনার খাস ঝি, উনার মানে যে মারা যাচ্ছে সেই বুড়ো কর্তার খাস ঝি। ঝি মানে তো পরিচারিকা, ঝি মানে তো কাজের মাসি, ঝি মানে তো পরিচারিকা, কাজের লোক। কিন্তু এখানে ঝি বলতে পরিচারিকা কাজের লোক বোঝালেও এখানে কিন্তু ব্যক্তিগত কাজের লোক, তার মানে উনি তো উনার বোন, তাই উনি কিন্তু একেবারে খাস, উনার খাস একেবারে ঝি। সব কথা উনি শোনেন, সব কথা সব কাজ উনিই করেন, উনি হচ্ছেন খাস ঝির মতো। কর্তা মোলে পরে ওকে সাদ নাতি নাম মেরেছি তো আমার নাম বাসিনী নই, আমার নামে কুত্তা বসিস। কর্তা মোলে ওই বড় পিসিমাকে, ওই মুটকিকে আমি একবারে গুনে গুনে 7টা লাথি যদি না মেরেছি তো আমার নাম বাসিনী নই। নাতি মানে লাথি, বুঝতে পারছো তো? মানে এখনও তো বুড়ো কর্তা বেঁচে আছে, বেঁচে আছে বলেই কি করে না, বড় পিসিমার কথা সবাই শোনে, বড় পিসিমাকে একটু সমীহ করে চলে, বুড়ো কর্তা বেঁচে আছে বলে কথা। তার মানে বড় পিসিমার মাথার উপরে বুড়ো কর্তার হাত আছে। কিন্তু যখন বুড়ো কর্তা মারা যাবে তখন কি বাড়ির ছেলেরা ওকে মানবে নাকি? তখন আমিও থোড়ি মানবো, তখন আমি বাড়ির ছেলেদের কথা শুনবো, বাড়ির ছেলেদের বৌমাদের। আর তখন ওই মুটকিকে আমি বেছে বেছে যদি 7 লাথি না মেরেছি তো আমার গায়ের জ্বালা জুড়াবে না, মিটবে না। তেকেলে বুড়ো মরছে, আরে মরতেই হতো, ডাক্তার বলেই দিয়েছে মরবে, তেকেলে বুড়ো মরছে, আবার তার জন্যই হোম, এত টাকা খরচা করে আবার কিসের জন্য হোম? না, বাঁচানো যাবে না। শুধু 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 এই বড় পিসিমার কথাতেই সব হচ্ছে। যাই হোক, ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়, রাস্তার কল থেকে জল খাবে ছাতু খেয়ে, আর যেতে যেতে ভাবে বাপ রে এত তরকারি সবজি, এত চাল, এত মাছ, উফ এ একটা যজ্ঞই বটে, এটা যেন যজ্ঞই হচ্ছে, যজ্ঞি মানে কিন্তু একটা বিশাল বড় আড়ম্বরপূর্ণ আয়োজন, একটা হোম যজ্ঞে যেরকম আয়োজন হয়, একটা যজ্ঞি, বিশাল যজ্ঞি বাড়ির আয়োজনের মতো। উফ, সব নাকি বাদার দৌলতে। এত টাকা পয়সা কোথা থেকে আসছে? বাদার কারণে, বাদার দৌলতে। এদের বাদায় অনেক জমি, সেখান থেকে চাল ধান আসছে। হ্যাঁ আচ্ছা, উৎসব ভাবে সে কোন বাদা? সেও তো বাদা অঞ্চলে থাকে, কিন্তু সে থাকে সুন্দরবনের বাদা অঞ্চলে, তাহলে তাদের বাদা অঞ্চলে তো এরকম ধান চাল হয় না, তাহলে বড় বাড়ির কোথায় আছে বাদা অঞ্চলে জমি? তাহলে সে ভাবে কোথা থেকে আসছে ধান চাল। উৎসবের বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্নো শাক মানে শুষ্নি শাক, কচু শাক, গেঁড়ি, গুগলি এগুলো হয়, এখন ধানই হয় না। তাহলে এদের বাদাটা কোথায় আছে, কোন অঞ্চলে আছে? ওটা যদি একটু জানতে পারতাম তাহলে আমি পরে বাড়িতে গিয়ে, গ্রামে গিয়ে সবাইকে বলতাম, সবাই মিলে আমরা কিন্তু ওখানে যেতাম, কাজ টাজ পেতাম, খেতে বেচতে পারতাম। তাহলে উৎসবের বাদায় কি কি হয় ব্র্যাকেটে রাখো, গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্নো শাক ব্র্যাকেটে রাখো। উৎসব ছাতুটুকু একটু খায়, উৎসব একটু ছাতু খায়, ব্র্যাকেটে রাখো গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, উৎসব ছাতু খেয়ে মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়, ব্র্যাকেটে রাখো মিষ্টির দোকানের ভাঁড়, মিষ্টির দোকান থেকে ভাঁড় চেয়ে নিয়ে ও জল খেলো। মিষ্টির দোকানে ভালো ছিল, একটা ভাঁড় দিয়েছে, মাটির ভাঁড় জল খাওয়ার জন্য। তো সেই ভাঁড়ে জল দিয়েছে কিনা আমি জানি না, তবে ভাঁড় দিলে কি আর জল দেবে না? নিশ্চয়ই জলও দিয়েছে। রাস্তার কল থেকে মনে হয় জল খায়নি, উৎসবকে বলেছিল বাসিনী রাস্তার কল থেকে জল খেতে, বা হয়তো মিষ্টির দোকান থেকে ভাঁড় নিয়ে গিয়ে রাস্তার কল থেকে জল নিয়ে এসছে, সেটাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। মিষ্টির দোকান থেকে ভাঁড় নিলে ভাঁড়ে করে হয়তো জল খেতে দিয়েছে, একটা গরিব লোক জল খাক। তো জল খেলো, ছাতু তো খেলো, কিন্তু ছাতু নাকি পেটে পড়লে তো পেট ফুলে ফেপে ওঠে, পেটের খিদেটা মিটে যায়। কিন্তু উৎসবের পেটে ছাতু পড়াতে উৎসবের পেটে কিন্তু ফুলে ফেপে উঠলো না,
উচ্ছব ভাবলো ছাতু পেটে পড়লে ফুলে ফেপে ওঠে, অতএব ছাতু খাই। তাই হোক, পেট ফুলে ফেপে উঠুক, মানে পেটের গহর ভরুক, মানে খিদে মিটুক। কিন্তু যেই ছাতু পেটে গেল, উচ্ছবের মনে হলো পেটের গহর তো ভরলই না, মনে হলো যেন সাগরে শিশির পড়ল। এত বড় সাগর, সমুদ্রে যদি 2-1 ফোঁটা শিশির ঝরে পড়ে, তাহলে শিশির কি বোঝা যায়? তলিয়ে যায়, মিশে যায়, হারিয়ে যায়। তাহলে এখানে সাগর বলতে কি বুঝিয়েছে? তার খিদের কথা। হ্যাঁ, খিদে মানে সীমাহীন খিদে, অগাধ খিদে। আর সেই খিদে এক মুঠো ছাতু যেন সাগরে শিশিরের মতো কোথায় হারিয়ে গেল, তলিয়ে গেল, খিদে মিটলই না। কিন্তু সাগরে শিশির পড়ে, দাগ দাও, সাগরে শিশির পড়ে। প্রশ্ন লেখো, কোন প্রসঙ্গে বলা হয়েছে? সাগরে শিশির পড়ে কোন প্রসঙ্গে বলা হয়েছে? না উৎসবের ছাতু খাওয়ার প্রসঙ্গে? মনে হয়েছে যে তার অনেক দিনের না খাওয়ার কারণে যে খিদে তৈরি হয়েছে, সেই খিদের কাছে এই ছাতু যেন সাগরে শিশিরের সমান। উৎসব টের পায় না কিছু, কি খেলো বুঝতেই পারলো না, টেরই পেল না। আবার সে ফিরে আসে, ফিরে এসে কাটকাটা হয়তো শুরু করেনি, হয়তো দাঁড়িয়ে আছে, বড় পিসিমার চোখে ধরা পড়েছে। তো বড় পিসিমা জিজ্ঞেস করছে, হ্যাঁ দেখতে পেয়েছে, কোথা থেকে ফিরলো? আরে কোথায় গেছিলে? একটু বাইরে গেলাম মা। হ্যাঁ বাইরে গেলে তুমি? আরে কাটলে হোম। কিভাবে তাকে টোপ দিচ্ছে, কিভাবে তাকে আরো 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 কাজের প্রতি তাকে উৎসাহিত করছে, কিন্তু টোপ দিয়ে, লোভ দেখিয়ে। আরে কাটলে হোম, বুঝতে পারছো না? তুমি তো কতদিন খাওনি হয়তো। কাটলে হোম, হোম হলে ভাত। যেই বলে উৎসব তাড়াতাড়ি হাত চালায়, কারণ উৎসব বুঝেছে বড় পিসিমার কথায় যে তাড়াতাড়ি কাটলেই বোধ হয় হোম হবে, আর হোম যজ্ঞ শেষ হলেই আরে চারটি ভাত খেতে পাবো। ভাত, সাদা ভাত, 1 থালা ধপধপে সাদা ভাত। যাক, আমাদের এই পর্যন্তই থাকবে, কারণ আরও একটা ক্লাস ছাড়া এই গল্পের পুরোটা শেষ করা সম্ভব নয়। অনেক বড় গল্প, 2টো ক্লাসে হাফের বেশি হয়ে গেল, আর একটা ক্লাসে বাকিটা হয়ে যাবে। কি ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, সবাইকে হ্যাঁ স্যার। টাটা, গুড নাইট, Good night. গুড নাইট, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি।